সকাল থেকে অনেকবার ফোন করার পরও মায়ের ফোন বন্ধ পাচ্ছে মাহির। কিছুটা আতঙ্কিত হয়ে সে মায়ের আব্বু রাসেল আহমেদকে ফোন করে, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন ধরছে না। এদিকে ভার্সিটি যাওয়ার সময় ঘনিয়ে আসায় মাহির মনে মনে ভাবে হয়তো ভার্সিটিতে গেলেই মায়ের দেখা মিলবে। তৈরি হয়ে সকালের নাস্তা খেয়ে সে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে প্রতিটি ক্লাসরুম আর মাঠ সব জায়গা খুঁজেও মায়ের দেখা পায় না মাহির। এমনকি ক্লাসের কেউই তাকে জানাতে পারে না যে আজ মায়া এসেছে কিনা। নিরুপায় হয়ে মাহির বাইক নিয়ে রওনা দেয় বন্ধু নীরবের বাড়ির দিকে। নীরবের বাড়ির সামনে গিয়ে মাহির বাইক থেকে নামতেই নীরব বেরিয়ে আসে। কিরে মাহির, তুই এখানে? কোনো সমস্যা হয়েছে নাকি? মানে নীরব, তুই কি মায়াকে কোথাও দেখেছিস নীরব? না, মানে কথা হয়েছে তোর সাথে? না তো, কেন বলতো? তোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? আসলে একটা বড় রকমের বিপদ হয়ে গেছে। কাল মায়া আমাকে নিশার সাথে দেখে ফেলেছিল। তারপরও নিশাকে ভীষণ বাজে কথা শোনাছিল, যা আমার একদম সহ্য হয়নি। আর তারপর আমি নিজেকে সামলাতে না পেরে। তারপর কি হয়েছে বল। আর নিশার সাথে তোর সম্পর্কের গভীরতা কতটুকু? জানি না রে, নিশাকে এই কয়েকটা দিন খুব ভালো লেগে গিয়েছিল। ও আমাকে বলেছিল যে ও আমাকে ভালোবাসে। আর ঠিক সেই মুহূর্তে মায়া সব শুনে ফেলে এবং নিশাকে গালাগালি করতে শুরু করে। আমি সেই পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই মায়ের গালে চড় বসিয়ে দিয়েছিলাম। এরপর থেকে মায়ের সাথে আমার কোনো যোগাযোগই হচ্ছে না। তুইও কি নিশাকে ভালোবাসিস মাহির? নিশ্চিত না, তবে ওর সাথে সময় কাটাতে আমার খুব ভালোই লাগে। তুই মায়ার গায়ে হাত তুললি কেন? মায়া আপু তোর সবচেয়ে কাছের ভালো বন্ধু, সিনিয়র হয়েও তোর সাথে বন্ধুত্ব করেছে। আর একটা বাইরের মেয়ের জন্য তুই নিজের বেস্ট ফ্রেন্ডকে আঘাত করলি। ভাই, খুব ভুল করে ফেলেছি। আমি নিশাকে হারাতে চাইনি। আবার মায়া যেভাবে নিশার চুল ধরেছিল সেটা দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। ভাই প্লিজ, তুই কিছু একটা কর। আমি মায়ের কাছে ক্ষমা চেতে চাই। দাঁড়া, দেখছি কি করা যায়। দে আপুর নাম্বার দে। নীরব বারবার ফোন করার চেষ্টা করে, কিন্তু মায়ের ফোন তখনও বন্ধ। আর অপেক্ষা করতে না পেরে তারা দুইজনেই মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছে মায়ের আম্মু মিতা বেগমের কাছ থেকে তারা জানতে পারে মায়া গতকালই ওর আপুর বাড়ি সিলেটে চলে গেছে। মাহিরা অবাক হয়ে ভাবে, যে মেয়েটি তাকে না জানিয়ে কোথাও যেত না, সে আজ কেন এমন করলো। অথচ মায়া জানতো ওকে ছাড়া মাহির এক মুহূর্তও থাকতে পারে না। অনেক ঝগড়া হয়েছে আগে ওদের ভিতরে, কিন্তু এমন অভিমান নিয়ে মায়া কখনো তো তাকে ছেড়ে যায়নি। মনটা বিষণ্ণ হয়ে মাহির বাড়ি ফিরে আসে। বুকের ভিতরটা কেমন জানি করতে থাকে, বা যে আগে কখনো অনুভব করেনি সে। রাতে না খেয়ে মাহির বিছানায় শুয়ে পড়ে, কিন্তু সারা রাত মায়ের কথা ভেবেই তার চোখের পাতা এক হয় না। সকালে ভার্সিটিতে গিয়ে মায়ের ক্লাসের সামনে আসতেই মাহির দেখে মায়া ক্লাসে বসে আছে। সিনিয়র ডিপার্টমেন্টের ক্লাস। মাহির এসব পরোয়া করে না। সে মায়ের পাশের সিটে গিয়ে বসতে গেলে মায়া উঠে গিয়ে তার বান্ধবীর পাশে বসে পড়ে। মাহির অনেকবারই মায়েদের ক্লাসে এসেছে। ভার্সিটির ডোনারের ছেলে, তাই সিনিয়ররা মাহিরকে কিছু বলার সাহস পায় না। মাহির বারবার মায়াকে ডাকার চেষ্টা করে, একবারের জন্য মায়া মাহিরের দিকে ফিরে তাকায় না। ক্লাসের পর মায়া লাইব্রেরির দিকে চলে যায়। মাহির ওর পিছু পিছু গিয়ে সামনের পথ আটকে দাঁড়ালো। মায়া দাঁড়িয়ে যায়। মাহির করুণ কণ্ঠে বলে, কিরে মায়া, কতবার ফোন দিয়েছি তোকে, ফোন সুইচ অফ করে কেন রেখেছিলি? তোকে কত জায়গায় খুঁজেছি, কি সমস্যা? মায়া কোনো উত্তর না দিয়ে মাহিরকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ মাহির অনুভব করে কেউ ওর পিঠে মাথা রেখে দাঁড়িয়েছে। ঘুরে দেখে নিশা। মাহির কিছু বলার আগেই নিশা তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহিরও প্রত্যুত্তর দেয়। আর ঠিক সেই মুহূর্তে মায়ের সবটা দেখে ফেলে। মাহিরের নজর মায়ের দিকে পড়তেই সে দেখে মায়া কাঁদছে। মাহির নিশাকে সরিয়ে দিয়ে মায়ের পিছু পিছু দৌড়য়, কিন্তু ততক্ষণে মায়া অনেক দূরে চলে যায়। মায়াকে ডেকেও লাভ হয় না। মাহির বুঝতে পারছে না কি করবে। মায়া রাগ করলেও তাতে তার কি। ওদিকে মায়া মাহিরের থেকে দূরে থাকার প্রস্তুতি নিয়ে রেখেছে। মাহির ভাবে যে যে করেই হোক মায়ের সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে হবে। সিনিয়র মেয়ের সাথে বন্ধুত্বটা এমনি এমনি হয়নি। রাতে খাবার পর মাহিরের মোবাইলে নিশার মেসেজ আসে। মাহির, কি করছো? না, কিছু না। কালকে দেখা করছো তো আমার সাথে? হ্যাঁ, নিশ্চয়ই দেখা হবে। ওকে, গুড নাইট। গুড নাইট।
মোবাইলটা পাশে রেখে মাহির চোখ বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু ঘুম আসে না। বারবার মায়ের চোখের পানির দৃশ্যটা ওর মনের পর্যায়ে ভেসে ওঠে। একটাই প্রশ্ন বারবার মাথায় ঘুরপাক খায়। আচ্ছা, আমাদের দুজনকে একসাথে দেখে মায়ের চোখে কেন পানি এলো? তোর ভালো লাগে না? কি করছে মায়া? মাহির যেন থাকতে পারে না। অস্থির হয়ে মাহির মায়াকে মেসেজ করে। এই মায়া, এখনো কি তুই রেগে আছিস? আমি জানি সেদিন থেকে কষ্ট দিয়েছে, কিন্তু বিশ্বাস কর, আমি এমনটা চাইনি। মাথা ঠিক রাখতে পারিনি বলে এমনটা হয়েছে। প্লিজ মাফ করে দে আমায়। একটাবার কথা বল। তুই তো জানিস তোকে ছাড়া আমি থাকতেই পারি না। অনেকগুলো মেসেজ পাঠানোর পরও মায়ের পক্ষ থেকে কোনো উত্তর আসে না। কখন যে মাহির ঘুমিয়ে পড়ে সে বুঝতেও পারে না। সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিতেই সে মায়ের মেসেজ দেখতে পায়। মাহির, আমি তোকে অনেক বিরক্ত করেছি, যার কারণে তুই নিশার সাথে মন খুলে কথা বলতে বা সময় কাটাতে পারিসনি। কিন্তু তুই বল, কেউ কি নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছিস তুই। আমি কখন যে তোকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুইও আমাকে ভালোবাসিস, কিন্তু যখন তোকে নিশার সাথে দেখলাম তখন ভীষণ রাগ হয়েছিল, খুব কষ্ট পেয়েছিলাম। তবে এখন বুঝছি তুই নিশাকে ভালোবাসিস। আর সবার আগে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোর সুখেই আমার সুখ। তাছাড়া আমি সিনিয়র মেয়ে, জুনিয়রের সাথে কি আর আমার মনে পড়ে বন্ধুত্বটা কিভাবে হয়েছিল? ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানে তোকে ফুল দিয়েছিলাম, সেই ফুল তুই আবার আমাকেই দিয়ে বলেছিলি বন্ধু হতে। আমি জানি না কী ভেবে রাজি হয়েছিলাম। যাই হোক, আমি আর কোনোদিনও তোদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবো না। ভালো থাকিস মাহির। মেসেজটা পড়ার পর মাহির এক মুহূর্ত দেরি করে না, ঘর থেকে বেরিয়ে পড়ে। মায়াকে সবটা বুঝিয়ে বলা প্রয়োজন। ওর মনের সব ভুল ভেঙে দিয়ে দিয়ে বোঝাতে হবে যে মাহির ওকে কতটা প্রয়োজন বোধ করে। দ্রুত পৌঁছানোর তাড়াহুড়োয় রাস্তা পার হওয়ার সময় মাহির একটা গাড়ির সাথে ধাক্কা খায়। এরপর যখন ওর জ্ঞান ফেরে, নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করে মাহির। ও চোখের সামনে দাঁড়িয়ে আছে মায়া। ডক্টরের কাছ থেকে মাহির জানতে পারে যে এখন কেমন বোধ করছেন আপনি? আমি কি হাসপাতালে? হ্যাঁ, ওই যে মায়া নামের মেয়েটা আপনাকে এখানে আনছে। এখন রেস্ট করো। ডক্টর চলে যাওয়ার পর মায়া মাহিরের পাশে এসে বসে। এখন কেমন বোধ করছিস মাহির? শরীরটা কি আগের চেয়ে কিছুটা ভালো লাগছে? অনেকক্ষণ তো অগরেই ঘুমিয়ে নিলে। হ্যাঁ মায়া, এখন আগের চেয়ে অনেকটা ভালো লাগছে, তবে শরীরটা এখনো খুব দুর্বল মনে হচ্ছে। তুই আমাকে কিভাবে পেলি? সেসব ছাড়, তা দুর্বল শরীর নিয়ে এত টানাটানি করে এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলি শুনি? আমি তোকে বারবার বারণ করেছি না যে তাড়াহুড়ো করে কোথাও কিচ্ছু করবি না? তবুও তুই আমার কথা একেবারের জন্যও শুনলি না। তোর কি একবারও মনে হয় না যে তোর কিছু হয়ে গেলে আমার কি অবস্থা হবে? আসলে তোর কাছেই যাচ্ছিলাম মায়া। কালকের ওই ঘটনার পর থেকে আমি নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিলাম না। আমার মাথায় শুধু একটা চিন্তাই ছিল যে তোকে সবটা বুঝিয়ে বলবো। তোকে না দেখে আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, এখন আর এসব কথা ভেবে লাভ নেই। তো এখন একটু রেস্ট নে, আমি এখানেই পাশে আছি। আমি নিশাকে খবর দিয়েছি, ও এক্ষুনি চলে আসবে। ও চলে এলে আমি এখান থেকে বিদায় নেব। পারলে আরেকটু ঘুমা, আঙ্কেল আন্টিকে জানাইনি এখনো। মায়া এই কথাগুলো বলার অল্প কিছুক্ষণের মধ্যেই নিশা ঘরের ভিতর ঢুকে পড়ে। নিশার চোখে মুখে এক ধরনের চিন্তার ছাপ। মাহিরকে দেখেই বলে, হে আল্লাহ, মাহির তোমার এই কি অবস্থা হলো? ডাক্তার আমাকে সব জানালো। তুমি এখন ঠিক আছো তো? আমার তো খুব ভয় করছে তোমাকে এভাবে হাসপাতালের বিছানায় দেখে। তোমার কিছু হলে আমার কি হবে ভাবো তো। মাহির কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। নিশার এই কান্নাকাটি কেন যেন মাহিরের কাছে এখন অসহ্য মনে হচ্ছে। তবুও সে চুপ করে সহ্য করে নিচ্ছে এসব। নিশা আবার বলল, আচ্ছা মাহির, তুমি চুপচাপ রেস্ট করো। আমি আছি তো তোমার পাশে। একদম চিন্তা করবে না বেবি, আমি সব সামলে নেব। দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমি এখন যাই তাহলে মাহির। নিশা আছে এখানে, ও তোকে দরকার হলে তার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেবে। তো একদম চিন্তা করিস না, সুস্থ হয়ে যাবে নিশার সেবাতে। ওই মায়া, কোথায় যাচ্ছিস তুই? এভাবে চলে যাবি না প্লিজ। আমার তোকে খুব প্রয়োজন। অন্তত কিছুক্ষণ আমার পাশে থাক। যাস না, কথা শোন। নিশা আছে তো তোর পাশে, তুই টেনশন কেন নিচ্ছিস বলতো? ও তোকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দেবে। আমার এখন জরুরি কিছু কাজ আছে, আমাকে যেতেই হবে। তোর ভাবতে হবে না, গেলাম আমি। মায়া কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর নিশা মাহিরের দিকে চেয়ে হেসে বলতে থাকে,
দেখো মাহির, আমার ভীষণ খিদে পেয়েছে, সারা সকাল কিছুই খাইনি, খাওয়া হয়নি। তুমি এখন চুপচাপ রেস্ট করো, আমি বাইরে থেকে কিছু খেয়ে এসে তোমাকে বাড়ি নিয়ে যাব। এখন আমি বেরোচ্ছি, সাবধানে থেকো। আমারও ক্ষুধা। মাহিরের পুরো কথাটা না শুনেই নিশাও রুম থেকে বেরিয়ে যায়। তারও ক্ষুধা লেগেছে। মাহির বড় একটা শ্বাস নিয়ে এক মনে ভাবতে থাকে, মায়া তাকে ফেলে চলে গেল ঠিক আছে, কিন্তু নিশা যদি সত্যি তাকে ভালোবাসতো তাহলে কি করে তাকে এভাবে একা রেখে নিজের খাবারের চিন্তা করতে পারে? মায়া যাওয়ার সময় তো অন্তত মায়া চোখে কষ্ট ছিল, কিন্তু নিশার ব্যবহারে কেবল স্বার্থপরতা স্পষ্ট। কিছুক্ষণ পর নীরব একটা টিফিন বক্স হাতে নিয়ে রুমে প্রবেশ করে। তার মুখটা বেশ গম্ভীর হয়ে আছে। কিরে মাহির, এখন শরীরটা কেমন লাগছে তোর? ডক্টর তো বলেছে তোর অবস্থা এখন অনেক অনেকটা স্থিতিশীল। তোর কেমন লাগছে? আমি মোটামুটি ভালো আছি নীরব, কিন্তু তুই এই টিফিন বক্স নিয়ে কেন? আর মায়া কোথায় গেল বলতো? তার সাথে কি তোর দেখা হয়েছে? হলো। আজ যদি সঠিক সময়ে মায়া আপু না আসতো, তবে তোকে হয়তো আজ আমরা আর পেতাম না। তোর তো রক্তক্ষরণ এত বেশি হচ্ছিল যে ডক্টরও ভয় পেয়ে গিয়েছিল। বলতো নিশা আসেনি কেন এখনো? শুনলাম নিশাকে খবর দেওয়া হয়েছে। এসেছিল, কিন্তু ও চলে গেছে। বলল পরে আবার আসবে। আর তার নাকি ক্ষুধা লেগেছে। একবার জিজ্ঞেস করলো না আমার কিছু লাগবে কিনা। যাক, অন্তত এত নাটক করার পরও এসেছে তো, ওটা ভালো। ভাবছিলাম হয়তো আসবে না। নাটক? মানে তুই কি বলতে চাইছিস নীরব? আমি ঠিক বুঝতে পারছি না। তোর কথাগুলো খুব গোলমেলে শোনাচ্ছে, পুরোটা বল। মানেটা খুব সোজা মাহির, শোন সব বলছি তোকে। আমাদের ভার্সিটিতে যে নীলা নামের একটা সিনিয়র আছে না, মায়া আপুদের ক্লাসে পড়ে, ও আজ নিশাকে সবার সামনে প্রপোজ করেছে। আর এই কথাটা আমাকে রিয়া নিশ্চিত করেছে। সব থেকে মজার কথা শুনবি ভাই। হ্যাঁ, তোর তথাকথিত প্রেমিকা নিশা সে প্রস্তাবে হ্যাঁ বলে দিয়েছে। মানে পুরোই 12 ভাতারই আলটা রে তোর নিশা। মাহির রেগে যায়। হাতে পায়ে ব্যথা না হলে উঠে নিশাকে খুঁজে বের করে আচ্ছা মতো চট দিত মাহির। নিজেকে আপাতত সামলে নিয়ে রেগেই বলে, কি কি বলছিস তুই? তারপর কি হলো বল? আর তুই কি সত্যি বলছিস সব? আমার সাথে এত বড় প্রতারণা করলো ওই শয়তান মেয়ে। ওরা তো এমন শিক্ষা দেব। আগে তুই সুস্থ হ, তারপর শোন। তুই যেদিক দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলি, ওই দিক দিয়ে ওরা দুজন মানে নিশা আর নীল ঘুরতে যাচ্ছিল বাইক নিয়ে। আর ঠিক তখনই তোর সাথে ওদের ধাক্কা লাগে। মানে অ্যাক্সিডেন্টটা ওদের সাথেই হয়েছে। তবে দেখ, ওরা ঠিক আছে আর তুই হাসপাতালে। হ্যাঁ, আমি হুট করে দেখেছিলাম একটা বাইকের সামনে চলে গেছি। সংঘর্ষ যেন না হয় তাই আমি ব্রেক কষাতে ছিটকে পড়ি। রাস্তার পাশে পড়েই মাথাটা ফেটেছে। তারপর সব থেকে অবাক করার বিষয় কি জানিস? তোর ওই নিশা তোকে হাসপাতালে না নিয়ে এসে নীলের সাথে চলে যায় ওখান থেকে। ওই পথ দিয়েই মায়া আপু আসছিল রিক্সা নিয়ে। ও নিশাকে নীলের গাড়িতে দেখতে পায় এবং দ্রুত আমার ফোন নাম্বারে যোগাযোগ করে। রাস্তায় জটলা দেখে সেখানে যায় আর মায়া আপু তোকে দেখে। তারপর মায়া আপু তোকে একাই এখানে নিয়ে আসে। আমাকে সব জানানোর পর আমি রিয়াকে ফোন করে আসল বিষয়টা জানতে পারি। মায়া বাইরে বসে আছে, এটা ওর পাঠানো খাবার। ও জানে তুই না খেয়ে আসিস, তাই তুই যখন অজ্ঞান ছিলে তখন সে রান্না করে নিয়ে আসতে। তুই ধীরে ধীরে ওঠার চেষ্টা কর, তারপর দেখ খেতে পারিস কিনা। কি খাবার তোর কাছে পাঠিয়েছে মায়া? তুই নিশ্চিত তো এটা মায়েরই হাতে রান্না? হ্যাঁ, মায়া আপুই পাঠিয়েছে। আর ও বাইরে বসে আছে তোর জন্য। ও জানে নিশা তোকে কেয়ার করবে না। ভাই তুই কি বলছিস এগুলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না মায়া এত কিছু করার পরেও আমার মুখ দেখতে বাইরে বসে আছে। ভাই আমি ওর কাছে যাব। হ্যাঁ, ও এখন বাইরেই বসে আছে। ও তো জানে তুই এখনো পুরোপুরি সুস্থ না, তাই তোর খাবারের কথা ভাবছে, তোর কথা ভাবছে। কিন্তু ও তো যাওয়ার সময় আমাকে বললেও না চলে যাচ্ছে। আমি তো ভাবলাম ও চিরতরে আমাকে ছেড়ে দিল, আর কখনো দেখা হবে না। দূর পাগল, মায়া কখনো তোকে ছেড়ে যেতে পারে না। তুই শুধু সারাক্ষণ নিশাকে নিয়ে ব্যস্ত ছিলি বলে মায়ের নীরব ভালোবাসাটা দেখতে পাসনি গাধা। মাহির কেঁদে ফেলে। মুখটা কেমন যেন কেঁপে ওঠে ওর। বিকেল পর্যন্ত নীরব মাহিরের পাশেই বসে থাকে। তারপর নীরব চলে যায়। সন্ধ্যায় মাহিরের মা আর আব্বু হসপিটালে এসে মাহিরকে দেখতে পায়। এখন কেমন আছিস বাবা মাহির?
আমাদের তো বুকটা ফেটে যাচ্ছিল যখন শুনলাম তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ভালো আছি মা, তোমরা আর চিন্তা করো না। মায়া যা করেছে রে বাবা, সেটা বলে বোঝানো যাবে না। তোর অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পর আমরা তো ভেঙে পড়েছিলাম। পরে ওই মেয়েটাই আমাদের সাহস জুগিয়েছে যে তুই ঠিক আছিস। এমন মেয়ে হয় না, ও যেন আমাদের মেয়ের মতোই। মায়ার মা নিজের হাতে রান্না করে খাবার পাঠিয়েছে আমাদের মন খারাপ বলে, আমাদের জন্য। মাহি চুপ করে কথাগুলো শোনে। মায়ের মুখটা তার চোখের সামনে ভাসতে থাকে। ঠিক তখনই ডক্টর ঘরে ঢোকে। তিনি বলেন, এখন কেমন আছেন ইয়াং ম্যান? আপনি অনেক লাকি। সময় মতো রক্ত যদি ওই মেয়েটি না দিত, তবে আজকে বড় বিপদ হয়ে যেত। মেয়েটির অবদান ভোলা যাবে না, বুঝছো? পুরোটা সময় আপনার পাশে ছিল। মাহির তার মা বাবা সবাই অবাক হয়ে ডক্টরের দিকে তাকিয়ে থাকে। মাহিরের বাবা তখন বলে, ডাক্তার সাহেব, আমার ছেলেকে আমরা কখন বাড়ি নিয়ে যেতে পারবো? না, এখন যেতে দেওয়া যাবে না। ওকে এখন কিছুদিন এখানেই থাকতে হবে। ওর কপাল যে কেটেছে শুধু তা নয়, পায়েও বড় আঘাত লেগেছে। এখন ওর শরীর ভীষণ দুর্বল। ওকে পুরোপুরি সুস্থ হতে সময় দিতে হবে। ওরা ডক্টরের সাথে কথা বলে আর মাহি চুপ করে শুয়ে থাকে। কিছুক্ষণ পর মায়া ঘরে ঢুকে। তাকে দেখে মাহিরের মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মায়া, তুই এসেছিস মা? আয় মা আয়, তুই না থাকলে আমরা আজ কি করতাম? আন্টি, আপনি এখন বাড়িতে চলে যান। আমি আছি তো এখানে, নীরবও থাকবে। কোনো অসুবিধা হলে আমি সাথে সাথেই আপনাকে ফোন দেব। আপনারা নিশ্চিন্তে থাকুন। যান, ভেঙে না পড়ে আরাম করুন। তোর কথাতে শান্তি পেলাম মা। মায়ের এমন দায়িত্বশীল কথায় মাহিরের মা বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে চলে যায়। ঘরে মাহির আর মায়া একা। মায়া দাঁড়িয়ে আছে আর মাহির এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়া মাহিরের কাছে এসে খালি পেটের ওষুধ খাইয়ে দেয়। মাহির মায়ের হাতটা শক্ত করে ধরে ফেলে সেই সুযোগে। মায়া বলে, মাহি, হাতটা ছাড়, আমার অনেক কাজ আছে এখনো। কোথায় যাচ্ছিস তুই? তুই না থাকলে আমি একদম থাকতে পারছি না। এখানেই আছি তো, বেশি ছটপট করিস না, ব্যথা বাড়বে। মেডিসিন খাইছিস এবার ঘুমের? আমার উপর গিয়ে এখনো রাগ কমেনি মায়া? তুই কি এখনো আমার উপর খুব বেশি রেগে আছিস? আমি ভুল করেছি রে। রাগ করবো কেন? আমি তো তোকে বলছি রাগ করিনি। মাহির কেঁদে ফেলে। সে শরীরের সব শক্তি দিয়ে একটানে মায়াকে নিজের বুকের উপর টেনে নেয়। তারপর বলে, তুই আমাকে এত ভালোবাসিস কেন বলতো? আমার মতো মানুষকে এত ভালোবাসা দেওয়া কি খুব জরুরি ছিল? আমি তো তোর ভালোবাসা কি পাওয়ার যোগ্য? এসব কথা জানে কি করবি মাহির? যাকে কোনোদিনও ভালোবাসতে পারিসনি, সেই মানুষটার ভালোবাসার কথা জেনে তোর কি লাভ? তুই তো অন্য কাউকে নিয়ে সুখী হতে চেয়েছিলি। ছাড় আমাকে। মায়া কথাগুলো বলে মাহিরের বুকের উপর থেকে উঠে গিয়ে দ্রুত দরজার দিকে দৌড় দেয়। মাহির এক মনে দরজার দিকে চেয়ে ভাবে, এতদিন সে কেন বুঝতে পারলো না যে কে তাকে সত্যি ভালোবাসে। যে তাকে প্রাণ দিয়ে ভালোবাসে তাকে সে কেবল কষ্টই দিয়ে গেল। আর যে মিথ্যে নাটকে জাল বিস্তার করেছিল তাকে সে আপন ভেবেছিল। এসব ভাবনার মাঝে মায়া আবারও আসে, হাতে একটু খাবারের প্লেট। সে একটা প্লেটে ভাত মেখে নিয়ে ঘরে ঢোকে। মাহির খাবার খেতে না চাইলেও মায়া মায়ের মতো ধমক দিয়ে তাকে খাইয়ে দেয়। এরপর ওষুধ খাইয়ে মাহিরকে বিছানায় শুইয়ে দিল। মাহির মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুই কি এখনো না ঘুমিয়ে আমাকেই দেখে যাবি? এই যে এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকাটা একদম ঠিক নয়। আমার দিকে তাকিয়ে থাকার সময় শেষ। এবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর। ডাক্তার বলেছে তোর প্রচুর বিশ্রামের প্রয়োজন। মাহির আরও কিছু সময় মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়ের রাগী চোখে তাকায়। মাহির হাসে, তারপর চোখ বন্ধ করে বলে, ঠিক আছে মায়া, তোর কথাই শুনছি। তুই যখন বলছিস তখন আমি ঘুমানোর চেষ্টা করছি। তবে তোকে ছাড়া থাকতে কিন্তু আমি পারবো না। আমি ঘুমালেও যাবি না তুই। ঘুমাবি তুই? মাহি চোখ বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু তার মনের অস্থিরতা কমছে না। ঘুম তার চোখের ধারে কাছেও নেই। প্রায় 2 ঘন্টা পার হওয়ার পর সে অনুভব করে কেউ একজন আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহি চোখ খুলতে যাবে, ঠিক তখনই তার মনে হয় এই ঘরে এখন সে আর মায়া ছাড়া আর কেউ নেই। নিশ্চয়ই মায়া তাকে ঘুমন্ত ভেবে আদর করছে। এ ভেবেই সে চোখ না খুলেই চুপ করে শুয়ে থাকে। কিছুক্ষণ পর সে অস্ফুট কান্নার আওয়াজ শুনতে পায়। মাহির বুঝতে পারে পাশের মানুষটি কাঁদছে, আর সেই মানুষটি মায়া। যতদিন আমি পৃথিবীতে আছি ততদিন আমি তোকে কিচ্ছু হতে দেবো না মাহির।
আমি জানি তুই আমাকে নয়, নিশাকে ভালোবাসিস। আমি চাইলে তোকে এখনই সব বলে দিতে পারতাম যে নিশা তোর সাথে মিথ্যে ভালোবাসার নাটক করছে, কিন্তু আমি তা করতে পারছি না, কারণ সত্যিটা জানলে তুই ভীষণ কষ্ট পাবি, আর তোর সেই কষ্ট আমার সহ্য করার ক্ষমতা নেই। তাছাড়া ভাববি যে আমি তোকে মিথ্যে বলছি, ভালোবাসিস না মেনে নিলেও আমাকে তুই দোষ দিবি সেটা মানতে পারবো না রে। মায়া চোখে নোনা পানি মাহিরের কপালে এসে পড়ে। মাহির ঘুমের ভান করে এসব শুনছে ঠিকই, কিন্তু এখন তার কী করা উচিত তা সে বুঝতে পারে না। কিছুক্ষণ পর মায়া মাহিরের মাথা থেকে হাত সরিয়ে নেয়। মাহি চোখ খুলে দেখে মায়া জানালার পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। মাহিরের খুব ইচ্ছে করে উঠে গিয়ে ওর চোখের পানি মুছিয়ে দিতে, কিন্তু সে নিজে অপরাধী। সে ভাবে, যে মানুষটার জন্য আজ বেঁচে আছি তাকে আমি এত কষ্ট দিয়েছি, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমি কেন খুঁজে পাচ্ছি না। মাহির আলতো করে চোখ খুলে মায়ের দিকে তাকায়, কিন্তু মায়া ফেরার আগেই সে দ্রুত চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর সে অনুভব করে মায়া তার পায়ের কাছে মাথা রেখে শুয়ে আছে। মায়ের এই নিঃস্বার্থ মায়া দেখে মাহিরের বুকটা বেদনায় ভেঙে যায়। সে কখনো বুঝতে পারেনি মায়া তাকে কতটা ভালোবাসে। মায়ের দিকে তাকাতে তাকাতে কখন যে সে গভীর ঘুমে তলিয়ে যায় তা মাহির নিজেও জানে না। এভাবেই মায়া হাসপাতালে মাহিরের পাশে থেকে তাকে সুস্থ করে তোলে। আজ ডক্টর মাহিরকে হসপিটাল থেকে ছুটি দেয়। মাহিরের বাবা নাহিদ সাহেব মাহিরকে নিয়ে হসপিটালে আসে। বাবার সাথে নীরব এসেছে। মায়া মাহিরের পাশে না বসে আজ নাহিদ সাহেবের পাশে গিয়ে বসে। গাড়ি চলতে শুরু করলে মাহির মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু মায়া অভিমানে মাহিরের দিকে ফিরেও তাকায় না। মাহির ধীরে ধীরে নিজের হাতটি মায়ের হাতের দিকে বাড়িয়ে দেয় এবং মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে। মায়া হাত ছাড়ানোর চেষ্টা করলেও মাহিরের হাতের শক্ত বাঁধন আলগা করতে পারে না মায়া। মাহির মুচকি হেসে হাতটা ওভাবেই ধরে রাখে এবং বাড়ি পৌঁছানো পর্যন্ত ছাড়ে না। বাড়ি পৌঁছানোর পর মায়া যখন চলে যাওয়ার উপক্রম করে তখন রুমানা বেগম মায়াকে দুপুরের খাবার খেয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। রুমানা বেগম রান্নায় ব্যস্ত হয়ে পড়ে, আর নীরবও কিছুক্ষণের মধ্যেই নিজের জরুরি কাজের অজুহাতে বাড়ি চলে যায়। বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত। মাহির আর মায়া বসার ঘরে একা বসে থাকে। মাহির মায়ের সাথে একটু দুষ্টুমি করার সুযোগ খোঁজে, তাই মাহির বলে, আমি নিজের ঘরে যাব কিভাবে মায়া? কেউ আমাকে নিয়ে যাওয়ার জন্য এগিয়েও আসে না। আমাকে কি আজ এভাবেই এখানে বসে থাকতে হবে, নাকি হারামি হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করব? আর অভিনয় করতে হবে না মাহির, চল আমি তোকে নিয়ে যাচ্ছি। তোর নাটক দেখার সময় এখন আমার নেই। প্ল্যান একদম সাকসেসফুল। মাহির মনে মনে কথাটা বলে মুচকি হেসে মাহির মাথার দিকে তাকায়। মাহির মায়ের দিকে তাকায়। মায়া সেটা বুঝতেও পারে, কিন্তু কিছুই বলে না। মায়া বলে, চল ধীরে ধীরে পা ফেলবি, কোনো তাড়াহুড়ো করবি না। মায়া, আমার হাতটা একটু ধর। আমার মনে হচ্ছে আঘাতের জায়গাটা ভীষণ ব্যথা করছে। আমি ঠিকমতো হাঁটতেও পারছি না। কোথায় ব্যথা করছে মাহির? তুই কি ব্যথা পাচ্ছিস? আন্টিকে ডাকবো? আমি কি এখন সবাইকে ডেকে আনবো? না না মায়া, কাউকেই ডাকতে হবে না। তুই আমাকে বরং সোজা ওপরে নিয়ে চল, আমি তোর সাহায্য নিয়েই রুমে যেতে পারবো। মায়া মাহিরকে নিয়ে উপরে নিজের ঘরে যায়। বিছানায় মাহিরকে শুইয়ে দিয়ে সে যখনই চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়, মাহির তাকে এক টানে বুকের উপর টেনে নেয় এবং দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। মায়া বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও মাহিরের বাঁধন থেকে বের হতে পারে না। মাহির ওর এই অস্থিরতা এবং পাগলামিগুলো খুব মন দিয়ে দেখতে থাকে। ভাই কি হচ্ছে এসব? তুই না বললি তোর হাতে ভীষণ ব্যথা? তোর সব ব্যথা কি এখন গায়েব হয়ে গেল? ছাড় আমাকে, আমি বলছি ছাড়। না মায়া, আমি তোকে এখন ছাড়বো না। তুই আজ আমার থেকে নিজেকে আড়াল করতে পারবি না। দেখ মাহির, এসব ঠিক হচ্ছে না। নিশা এখন তোর জীবনে আছে। ও যদি আমাদের এভাবে দেখে ফেলে তবে সে ভুল বুঝবে। ছাড় আমাকে, আমি বলছি ছাড়। চুপ কর মায়া, একটা শব্দ আর নয়। তুই কি ভেবেছিস আমি তোকে আমার থেকে দূরে সরিয়ে রাখবো? আর নিশার নাম একদম মুখে আনবি না। আমি ওকে চাই না মায়া, বোঝার চেষ্টা কর। আমি ওকে প্রপোজ করিনি। ছাড়তে বলছি ছাড়। কিছুক্ষণ পর মাহির ওকে ছেড়ে দিলে মায়া দূরে সরে দাঁড়ালো। মাহির বিছানা থেকে উঠে আবারও তাকে কাছে টেনে নেয়। মায়া মাহিরের দিকে তাকিয়ে থাকে। মায়ের ফর্সা হাত দুটো মাহিরের বুকের উপর এবং তার চোখ দিয়ে ঝরে পড়া আবার হাজারো অশ্রুবিন্দু মাহিরের শার্টের উপর পড়ছে। মাহির তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখে, আর মায়া বলে, ছাড় আমাকে মাহির, আমার আর কোনো অধিকার নেই তোকে এভাবে ছোঁয়ার। এখন তুই আর একা মানুষ নোস, তোর জীবনে অন্য কেউ আছে। তাই
আমার সাথে এভাবে পাগলামি করা বন্ধ কর। আমি তোকে একটা জিনিস বারবার বোঝাতে পারছি না কেন, এমন করছিস কেন তুই? ছাড় আমাকে, আমি তোকে ছুতে পারবো না, সে অধিকার এখন নেই। মায়া আগে কখনো এমন করতো না। মাহির বা মায়া অনেক চেষ্টা করেও কারোর সাথে আগের মতো সহজ হতে পারছে না। মায়া এখন অনেক বেশি গম্ভীর এবং অভিমানী হয়ে গেছে। আগে মায়ের সাথে মাহির এমন ঘনিষ্ঠতা হলে মায়া একদম রাগ করতো না, বরং এই ঘনিষ্ঠতা মায়া ভীষণ উপভোগ করত। মায়া রাগ করলে মাহির তাকে কোলে তুলে নিয়ে সব রাগ মুহূর্তেই জল করে দিত। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মায়া মনে করে মাহিরের জীবনে নিশার অস্তিত্ব এখনও অটুট আছে, আর সেই কারণেই সে মাহিরের সান্নিধ্য কোনোভাবেই মেনে নিতে পারছে না। শুধু তাই নয়, মায়া যে মাহিরকে পাগলের মতো ভালোবাসে এবং একই সাথে ভাবছে মাহির নিশাকেই ভালোবাসে, তাই সে নিজেকে কষ্ট দিয়ে মাহিরের থেকে দূরে পালিয়ে বেড়াচ্ছে। মায়া চায় না মাহিরের জীবনে কোনো বাধা হতে, সে চায় না মাহিরকে কোনোভাবেই কষ্টে দেখতে। মায়া, এভাবে সরে যাস না। তুই কি আমার চোখের ভাষা বুঝতে পারছিস না? আমার হৃদয়ে যা তোলপাড় চলছে তা কি তুই অনুভব করতে পারছিস না? আমরা কত বছরের বন্ধু বলতো? তুই কি পারবি আমাকে এইভাবে ফেলে চলে যেতে? আমাকে ছেড়ে দে মাহির, আমার একদম ভালো লাগছে না। তুই কেন এসব করছিস? তুই ভুলে যাচ্ছিস তোর জীবনে এখন নিশা আছে। আমার সাথে এইভাবে ঘনিষ্ঠ হওয়ার কোনো মানেই হয় না। তুই তুই আমাকে আমার মতো থাকতে দে, আমাকে আর এভাবে কষ্ট দিস না। চুপ কর মায়া, আমি তোকে একটা কথাও আর বলতে দেবো না। আমি এখন সব জানি, নিশার আসল রূপ, আর সেদিন আমার অ্যাক্সিডেন্টের পেছনে নিশার গাফিলতি, সবই নীরব আমাকে বিস্তারিত বলে দিয়েছে। শোন মায়া, আমি নিশাকে ভালোবাসি এই কথা আমি কখনো মুখে আনিনি। হ্যাঁ, এইটা ঠিক যে ওকে আমার ভালো লাগতো, আর যখন ও আমাকে বলেছিল যে ও আমাকে ভালোবাসে, তখন আমি হয়তো কিছুটা খুশি হয়েছিলাম, কারণ কেউ আমাকে ভালোবাসে এই অনুভূতিটা আমার খুব প্রিয় ছিল। কিন্তু নিশা যে আমার সাথে এত বড় প্রতারণা করবে, আমার বিপদের সময় আমাকে একা ফেলে নীলের সাথে চলে যাবে, তা আমি কল্পনা করতে পারিনি। ওরে পেলে যে কি করব সেটা ও জানেও না। মাহির, তুই খুবই আবেগপ্রবণ। নিশা ভুল করেছে ঠিকই, কিন্তু মানুষ তো ভুল করে। তুই ওকে মাফ করে দে, ও নিশ্চয়ই পরবর্তীতে নিজের ভুল বুঝতে পারবে। মানুষের উপরে থেকে এত তাড়াতাড়ি বিশ্বাস হারিয়ে ফেলতে নেই। তুই তো আমার বন্ধু, তুই কেন এটা বুঝতে পারছিস না? আমি মাফ করে দিতাম মায়া, যদি ও নিজের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইতো, কিন্তু ও সেটা না করে আমাকে মিথ্যা বলেছে, বারবার প্রতারণা করেছে। যে মানুষটা নিজের ভুল স্বীকার করার সাহস রাখে না, তাকে ক্ষমা করা যায় না। তুই কি এটা বলছিস না যে আমি এখন শুধু তোকেই চাই? তুই তো ওকে জড়িয়ে ধরতে পারলি, তাহলে এই ছোট্ট একটা বিষয় সম্পর্কটা কেন শেষ করে দিচ্ছিস? তুই কি জানিস না এটি সম্পর্কের উপর কত কিছু নির্ভর করে? তুই এখন যা করছিস তা মোটেও ঠিক না মাহির। আমি জানি মায়া, এই অধিকারটুকু একমাত্র তোর উপরই আমার আছে। নিশার সাথে আমার সম্পর্কটা কেবল একটা মোহ ছিল, যেটা এখন পুরোপুরি কেটে গেছে। এখন আমি শুধু তোকে চাই। মাহির মায়াকে আরও শক্ত করে জড়িয়ে ধর। মায়া মায়েরকে ছাড়ানোর চেষ্টা করতে করতে কথা বলে। আমাকে ছেড়ে দে মাহির, তুই সব কি করছিস? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুই তুই বুঝতে পারছিস না তুই কি করছিস? তুই আমার বন্ধু কখনো এমন করে না। চুপ কর একদম। মাহির মায়ের মুখে হাত চেপে ধরে তাকে থামিয়ে দেয়। তারপর আবারও মাহির বলে, আর কোনো কথা নয়। তুই কে ভেবেছিস এইভাবে নিজেকে আমার থেকে আড়াল করে রাখবি? তুই ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই মায়া। এটা তুই কেন বুঝতে চাইছিস না? আমি তোকে কতটা ভালোবাসি তা কি তোর বুঝতে আর বাকি আছে? কিছুক্ষণ পর মাহিরও ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মায়া ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রথমে পারে না। কিছুক্ষণ পর মায়া নিজেকে সরিয়ে নিতে পারে। মায়া কাঁদতে কাঁদতে বলে, তুই যখন আমাকে ভালোবাসিস না, তবে কেন এসব করে আমাকে সান্ত্বনা দিতে আসিস? আমার থেকে দূরে থাক তুই। আমার ভালোবাসা নিয়ে কি তোর খেলা ইচ্ছে হয়েছে? তুই তো জানিস আমার জন্য এসব কতটা যন্ত্রণাদায়ক। তুই কি জানিস আমার কতটা কষ্ট হয় যখন দেখি তুই আমাকে ঠিকঠাকভাবে বুঝতেও পারছিস না। আর একটা কথা শোন মাহির, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। সিলেটেই থাকবো আমি। তারপর আর কেউ তোকে বিরক্ত করবে না। আমি তোর জীবনে কোনো ঝামেলা তৈরি করব না। তুই শান্তিতে থাকবি, এটাই আমি চাই।
কথাটি বলেই কাঁদতে কাঁদতে মায়া এক দৌড়ে মাহিরের ঘর থেকে বেরিয়ে যায়। মায়া মাহিরের ঘর থেকে বেরিয়ে বসার ঘরে এসে সোফাতে বসে পড়ে। আর এদিকে মাহির একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকে। সে এখন বুঝতে পারে ওর মনের গহীনে মায়ের প্রতি জমে থাকা পাহাড় সমান মায়া এবং ভালোবাসা আসলে কেবল বন্ধুত্বের পরিচয় নয়। এতদিন সে ভুল করেও এই বিষয়টি বুঝতে পারেনি যে সে কখন মায়াকে ভালোবেসে ফেলেছে। মায়ের প্রতি তার এই টান কেবল অভ্যেস নয়, এটা গভীর প্রেম হয়েছে। মাহিরের মনে পড়ে যায় তাদের ভার্সিটি সেই দিনগুলোর কথা, যখন তারা একসাথে মাঠে আড্ডা দিত। মাহির ভাবতে থাকে কেন সে এতদিন অন্ধের মতো নিশান মিথ্যে মায়ে আটকে ছিল। মায়া যে তার জীবনের ধ্রুব তারা, মায়া যে তাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরিয়ে এনেছে, সেটা সে এখন স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে। তার মনে এক অজানা আতঙ্ক জমাট বেঁধেছে। মায়া যদি সত্যি সত্যি তার জীবন থেকে চিরতরে হারিয়ে যায়, তবে সে আর বাঁচবে না। কিছুক্ষণ পর রুমানা বেগমের ডাকে সবাই খাবার টেবিলে হাজির হয়। মার জন্য আজ নাহিদ সাহেব বিশেষভাবে মাংসের ব্যবস্থা করেছে, কিন্তু মায়া খেতে বসে কিছুই মুখে তোলে না। সে খাবার টেবিল ছেড়ে উঠে গিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। মাহির বারবার গিয়ে ওকে ডাকার পরও মায়া মুখ ঘুরিয়ে বসে থাকে। কি হয়েছে মায়া, তুই এমন করছিস কেন? চল নিচে গিয়ে খেতে বস। না খেয়ে এভাবে উঠে এলি কেন বলতো? শরীরটা তো এখনও ভালো না। আমি খাবো না মাহির, আমার একদম খিদে নেই। তুই আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ। কি হয়েছে রে মা? তুই কি আমাদের উপর রাগ করে আছিস নাকি? তুই তো কখনো এমন করিস না। এসব তুমি কি বলছো আন্টি? আমি কি কখনো তোমার এবং আঙ্কেলের উপরে রাগ করে থাকতে পারি? তোমরা আমাকে কত ভালোবাসো সেটা কি আমি জানি না? তাহলে কেন খাবি না বল তো? তোর আঙ্কেল তোর জন্য শখ করে মাংস এনেছি, আর তুই কিনা না খেয়ে এখানে অভিমান করে বসে আছিস। এটা কি ঠিক হচ্ছে? আন্টি, আমার সত্যিই খিদে নেই। আমি বাপিকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি আমাকে নিয়ে যেতে চলে আসবেন। আমি আর এখানে থাকতে চাই না। কোথাও যাওয়া হবে না তোর। আমি ভাত নিয়ে আসছি। আজ আমার মেয়েকে আমি নিজের হাতে খাইয়ে দেব। সোনা মা আমার, মান করিস না। রুমানা বেগম মায়ের কপালে চুমু এঁকে দিল। রুমানা বেগম নিজে ভাত মাখিয়ে নিয়ে এসে মায়াকে খাইয়ে দিচ্ছে। আর মাহির এই মা মেয়ের ভালোবাসার দৃশ্যগুলো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখছে। আসলে রুমানা বেগম বরাবরই মায়াকে ভীষণ ভালোবাসেন। শুধু মা বললে ভুল হবে, নাহিদ সাহেব বা মাহিরের পরিবারের সবাই মায়াকে ছোটবেলা থেকেই ভীষণ আদর করে। মায়া মাহিরের ছোটবেলাকারও বন্ধু, তারা একসাথেই বড় হয়েছে। নাহিদ সাহেবের সাথে রাসেল আহমেদের গভীর বন্ধুত্ব, সেই সুবাদে মায়ার সাথে মাহিরের পরিচয়। ছোটবেলায় রাসেল সাহেব যখনই নাহিদ সাহেবের সাথে দেখা করতে আসতেন, মায়াকেও সাথে নিয়ে আসতেন। তখন থেকেই তারা খুব ভালো বন্ধু, একসাথে স্কুলে পড়েছে এবং এখন ভার্সিটিতেও পড়াশোনা করছে। তবে 1 বছরের সিনিয়র মায়া। নবীন বরণে সেই ফুল দিয়েছিল। মায়া খাওয়া দাওয়া সেরে সবাই গল্প করছে। এমন সময় মায়ের বাবা রাসেল আহমেদ এলেন। কিরে মায়া, তুই এখনো তৈরি হসনি? চল, বাসায় যাবি না? বাবা চলো, আমি তৈরি আছি। কোথায় যাবি রে মা? আমি বলেছি না কোথাও যাওয়া তোর চলবে না। রাসেল ভাই, আপনি এসে গেছেন, ভালো হয়েছে। আপনাদের সাথে আমাদের জরুরি কথা আছে। কেন ভাবি, কিছু হয়েছে নাকি? সব ঠিক আছে তো? হ্যাঁ ভাই, অনেক বড় একটা বিষয়। আমরা মায়া মায়ের জন্য আমাদের ছেলেকে ফিরে পেয়েছি। তাই তোর কাছে একটা অনুরোধ, মায়া মা কয়েকদিন আমাদের এখানেই থাক, যদি তোর কোনো আপত্তি না থাকে। তুই কি বলছিস রে ভাই? আমার আবার আপত্তি কিসের? মায়া কি শুধু আমার মেয়ে নাকি? ও তো তোর ভাবিরও মেয়ে। ঠিক আছে, থাক ও এখানে। আমি ড্রাইভারকে পাঠিয়ে ওর জামা কাপড় আর বইপত্র সব পাঠিয়ে দিচ্ছি। যতদিন ইচ্ছে ও ওখানেই থাকুক। রাতের খাবারের পর রাসেল আহমেদ চলে গেলে ড্রাইভার মায়ের সকল জিনিসপত্র পৌঁছে দিল। মাহিরের মনের মধ্যে যেন এক অজানা খুশির হিল্লোড় বয়ে যাচ্ছে। মায়া এখানে থাকবে, তার মানে ওর মান ভাঙানোর আরেকটা বড় সুযোগ পাওয়া গেল। মাহির মনে মনে সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানায়। সেদিন রাতে খাওয়ার পর সবাই ঘুমোতে যায়। রাত তখন 3টা। মাহির মোবাইল হাতে নিতেই নিশার মেসেজ দেখতে পায়। মাহির, আই এম সরি, আমি তোমার সাথে দেখা করতে পারিনি। আমি একটু ব্যস্ত ছিলাম। তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। আমি শুনেছি তুমি নাকি বাড়ি এসেছ। এখন শরীর কেমন আছে তোমার?
মাহির কোনো রিপ্লাই না দিয়ে মোবাইল অফ করে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রুমানা বেগম বারণ করেছিল, কিন্তু শরীর কিছুটা ভালো থাকায় মাহির পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। পথে হঠাৎ মনে পড়ে মায়াও আজ যাবে, তাহলে একসঙ্গে যাওয়া যাবে। কিন্তু ভার্সিটির দারোয়ান তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জানায় মায়া নীরবের সাথে আগেই চলে গেছে। মাহিরের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ভার্সিটিতে এসে দেখে মায়া ওর ক্লাসে একদম শেষের বেঞ্চে বসে আছে। মাহির গিয়ে ওর পাশে বসে পড়ে। প্রথমে মায়া উঠতে চেয়েছিল, কিন্তু পরে মাহিরের পাশেই বসে থাকে। ক্লাসের পর নিশা মাহিরের সাথে দেখা করতে আসে। মাহির তখন নীরব আর মায়ের সাথে পার্কে বসেছিল। কি ব্যাপার মাহির, তোমাকে কাল রাতে মেসেজ করলাম, একটাও রিপ্লাই দিলে না। এমনকি সকাল থেকে ফোন করছি, ফোনটাও সুইচ অফ করে রেখেছ। কি হয়েছে তোমার? তুমি কি আমার উপর রেগে আছো? কি হয়েছে সেটা তুই নিজেকেই প্রশ্ন কর নিশা। তুই ভালো করে জানিস তুই কি করেছিস। মানে কি? আর এসব কিরকম কথা বলছো আমার সাথে? মানলাম আমি তোমাকে দেখতে চাইনি, তাই বলে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবে? নিশা, এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাইছি না। কি হয়েছে বেবি, তুমি এমন করছো কেন? আমি বুঝতে পেরেছি এসব তুমি নিশ্চয়ই ওই মায়ের কথাই করছো। সে কি তোমাকে আমার বিরুদ্ধে কিছু বলেছে? নিশা কাঁদতে কাঁদতে মায়ের দিকে তেড়ে যায় এবং তাকে চড় মারার জন্য হাত তোলে। ঠিক সেই মুহূর্তে মাহির নিশার হাতটি শক্ত করে ধরে ফেলে। খবরদার নিশা, তোর সাহস হয় কিভাবে মায়ের গায়ে হাত তোলার? তুই যদি আমার মায়ের দিকে হাত বাড়ানোর বিন্দুমাত্র দুঃসাহস করিস, তবে আমি তোর হাত ভেঙে রেখে দেব। সাবধান করে দিচ্ছি তোকে। হোয়াট? তুই আমাকে এরকম কথা শোনাচ্ছিস সেই মায়ের জন্য? সেই দিন যখন তুই নিজে ওকে মেরেছিলি তখন তো কিছু বলিসনি, আর আজ আমি হাত উঠিয়েছি বলে তুই আমার সাথে এরকম করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে মাহির? শট আপ নিশা, মায়ের ওপর আমার অধিকার আছে, তাই আমি হাত উঠিয়েছিলাম। কিন্তু তোকে কে এত বড় সাহস দিয়েছে আমার মায়ের গায়ে হাত তোলার? তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমি সব জানি। সেদিন কার সাথে বাইকের সঙ্গে আমার ধাক্কা লাগে, সেই গাড়িতে কারা ছিল এবং তোমরা কোথায় যাচ্ছিলে, সব আমার জানা। কে বলছিস তুই? কি জানিস তুই? সবটা খুলে বলবি নাকি? নিশা, এখান থেকে এখনই বিদায় হ, কারণ যদি এখানে আর এক মুহূর্ত থাকিস তবে তোর আর ওই নীলের পরিণাম কি হবে তা তুই কল্পনা করতেও পারবি না। আমার মোবাইলে যেন কোনো রকম মেসেজ আর না আসে। মনে রাখবি, আমাদের সম্পর্ক এখানেই ইতি। নিশা মাহিরের এমন কঠোর রূপ দেখে ভয়ে সেখান থেকে চলে যায়। মায়া আর নীরব অবাক হয়ে মাহিরের দিকে তাকিয়ে থাকে। খুব ভালো লাগলো ভাই, আজকে তুই বুঝিয়ে দিয়েছিস যে প্রকৃত বেস্ট ফ্রেন্ডের কাজ কী হয়। মায়ের পাশে যেভাবে দাঁড়ালিস তা সত্যি প্রশংসনীয়। মায়া মাহিরের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। মাহির মায়ের সামনে গিয়ে ওর হাতটি ধরে পায়ের কাছে বসে পড়ে। তারপর বলে, মায়া প্লিজ আমাকে মাফ করে দে। আমি মানুষ চিনতে মস্ত বড় ভুল করেছি রে। আমাকে এভাবে দূরে সরিয়ে রাখিস না। আমি তোকে ছাড়া একদম অচল। তুই আমাকে মাফ করে না দিলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। প্লিজ আমার দিকে একবার তাকা। হয়েছে, পাছার তো পাগল একটা। মায়া মাহিরকে জড়িয়ে ধরে। মাহির অনেক খুশি, মায়াও। মায়া তারপর বলে, আমি জানি তুই ভুল করেছিস, কিন্তু আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি। এভাবেই তাদের মান অভিমানের পালা শেষ হয়। তারপর ভার্সিটি থেকে তারা তিনজন মিলে ফুচকা খেয়ে মাহির আর মায়া একসঙ্গে গাড়ি করে বাড়ির দিকে রওনা দেয়। সন্ধ্যা পেরিয়ে রাত নামে। দুজনে মিলে এক ঘরে পড়তে বসলে শুরু হয় ছোটোখাটো মারামারি আর দুষ্টুমি। পড়াশোনার ফাঁকে মাহির মায়া চুল ধরে টানাটানি করতে শুরু করে। মায়া চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলে ফেলে। শেষ পর্যন্ত রুমানা বেগম এসে তাদের বকাঝকা করে ধরে নিয়ে যান এবং নিজ হাতে ভাত মাখিয়ে খাইয়ে দেন। এরপর দাদির কাছে ভূতের গল্প শুনে দুজন ঘুমোতে যায়। মায়া নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। মাহির ওকে ভয় দেখানোর জন্য একটা সাদা কাপড় আর ভূতের মুখোশ পরে জানালার দিকে দাঁড়িয়ে থাকে। মায়া বরাবরই ভূতকে ভীষণ ভয় পায়। মাহির আগেও অনেকবার ওকে এভাবে ভয় দেখিয়েছে। আজ সব কিছু ঠিক হয়ে গেছে দেখে মাহির এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চায় না। জানালার পর্দা থেকে একটা কাগজ মায়ের বিছানায় ছুঁড়ে মারে মাহির। এটা কি পড়লো বিছানায়? কে কে এখানে?
মায়া বিছানা থেকে এক লাফে উঠে দাঁড়ায় এবং আতঙ্কিত কণ্ঠে জানালার দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে মায়া জানালার সামনে আসে। মাহির ভয়ঙ্কর রূপ নিয়ে হঠাৎ ওর সামনে এসে দাঁড়ায়। মাহিরকে এই অবস্থায় দেখে মায়া বিকট চিৎকার করে ওঠে এবং সত্যিকারের ভূত ভেবে তৎক্ষণাৎ জ্ঞান হারায়। মাহির দ্রুত ওকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় এবং চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু মায়ের কোনো সাড়া নেই। মাহির ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে মা, বাবা আর দাদিকে ডেকে আনে। সবাই মায়াকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। মাহির দ্রুত ডক্টর চাচাকে খবর দেয়। নাহিদ সাহেবের বন্ধু হওয়ায় তিনি দ্রুত চলে আসেন। ডাক্তার ভাই, কি হয়েছে ওর? ও তো কোনো নড়াচড়া করছে না। তেমন কিছু না, কোনো কিছুতেই মারাত্মক ভয় পেয়েছে, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি একটা ইঞ্জেকশন দিয়েছি, একটু পরেই জ্ঞান ফিরে আসবে। কিছুক্ষণ পর মায়ের জ্ঞান ফিরে আসে। সবাই ওকে ঘিরে ধরে জানতে চায় সে কি দেখেছে বা কি হয়েছে। কি হয়েছে রে মা? কি দেখে তুই এত ভয় পেলি? সবটা আমাদের খুলে বলতো। মাহির ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে মনে মনে ভাবছে এই বুঝি মায়া ওর নাম বলে দেয় আর মা ওকে মারতে শুরু করেন। কিন্তু মায়ের উত্তর শুনে মাহির অবাক হয়ে যায়। আমি ঠিক আছি আন্টি, আসলে আমি ভূতের গল্প পড়ছিলাম আর তখন জানালার পর্দা উঠছিল দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। বাইরে বাতাস হচ্ছিল আর আমি একাই ছিলাম বলে হুট করে ভয় পেয়ে গেছি, এছাড়া অন্য কিছু নয়। আচ্ছা, এখন তুই ঠিক আছিস তো মা? আর ভয় পাবি না তো? হ্যাঁ আন্টি, আমি একদম ঠিক আছি। তোমরা সবাই এখন গিয়ে শুয়ে পড়ো, আমার খুব ঘুম পাচ্ছে। রুমানা বেগম জানালাটা ভালো করে বন্ধ করে সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। মাহিরও সবার সাথে বের হওয়ার জন্য পা বাড়ালে মায়া তাকে থামিয়ে দেয়। এই যে ভূত সাহেব, তুমি এখানে দাঁড়াও তো। আমি তো জানি সবটা তুমিই করেছো। এদিকে এসো, আমার মাথাটা টিপে দাও, আমার ভীষণ ব্যথা করছে। আমি এখন সারা রাত তোর মাথা টিপো? আমি এখন সারা রাত তোর মাথা টিপো? আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? আমি তো তখন শুধু মজা করছিলাম। তুমি কি চাও আমি আন্টিকে সব বলে দিই যে আমি কাকে দেখে ভয় পেয়েছি? ওই এমন করিস না প্লিজ। দিয়েছি তো, আমি তোর মাথা টিপে দিয়েছি। শয়তান একটা মেয়ে তুই, সুযোগ পেয়ে কাজ করে এনেছিস। কথা কম কাজ বেশি, যেমন কর্ম তেমন ফল। এখন চুপচাপ আমার মাথা টেপো। যদি বন্ধ করেছিস তবে মামুনিকে ডাকবো। মাহির রাগে গজগজ করতে করতে মায়ের মাথায় হাত বোলাতে থাকে। যদিও মাহিরের খুব রাগ হচ্ছিল, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। মায়া যদি সব জানতো যে মাহির ওকে ভয় দেখিয়েছে, তাহলে ও কেন সবার সামনে সেটা বলল না? কেন ও মাহিরকে বাঁচালো? ছোটবেলায় কোনো দুষ্টুমি করলে তো মায়া উল্টো মাহিরকেই মার খাওয়াতো। আজ কেন সেটা করলো না? মাহির গভীরভাবে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। ঘরে গিয়ে শুয়ে পড় মাহির, অনেক রাত হয়েছে আর কাল তো তোকে ভার্সিটিতেও যেতে হবে। মায়া, একটা কথা বলবি? মা আর বাবার সামনে তুই কেন বললি না যে আমি তোকে ভয় দেখিয়েছি? তুই তো জানিস তুই আমার নাম বললে আমি বিপদে পড়তাম। কেন তুই আমাকে বাঁচালি? ঘরে যা তো। তুই কি এখনো বুঝতে পারছিস না মাহির? আমি তোকে কষ্ট দিতে পারি না। তুই আমার বন্ধু আর আমি সব সময় তোর ভালোই চেয়েছি। তুই দুষ্টুমি করিস, সেটা আমার খারাপ লাগে না। আমি চাই না তোর ওপরে কারোর রাগ হোক। আমি শুধু চাই তুই আমার পাশে থাক। মাহির আর কোনো কথা না বলে মায়ের ঘরের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে মাহির মায়ের সেই মেসেজটার কথা বারবার ভাবতে থাকে। মায়ের সেদিন তাকে হাসপাতালে নিয়ে গিয়ে কতটুকু যত্ন করেছে, কতটুকু সে নিজের কষ্টের কথা চেপে রেখেছিল, তা মাহিরের কাছে এখন জলের মতো পরিষ্কার। মাহির লাইটটা অফ করে চোখ বন্ধ করে পড়ে থাকে। পরদিন সকালে মাহিরের ঘুম ভাঙে তার মায়ের ডাকে। মাহির রান্নাঘরে গেলে রুমানা বেগম তাকে জানালো যে আজ তার বড় খালাতো ভাই আশিক আসছে। মাহির শুনে একটু অবাক হয়। কি বলে মা? আশিক ভাই আসে? ও তো অনেকদিন পর আমাদের এখানে আসে। হ্যাঁ রে বাবা, তুই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়। হকি স্টেশন থেকে আনতে যেতে হবে। ও ফোন করে আমাকে বলেছে তুই মায়াকে সাথে নিয়ে যা। ঠিক আছে মা, আমি যাচ্ছি রেডি হতে। তুমি ততক্ষণ ব্রেকফাস্ট তৈরি করো। মাহি চলে যায় রেডি হতে। আশিক হলো মাহিরের আপন খালাতো ভাই। আশিক যদিও মায়ের কথা অনেক শুনেছে, কিন্তু মায়াকে সে সামনাসামনি কখনো দেখেনি। মাহির দ্রুত তৈরি হয়ে মায়াকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
ট্রেন স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ পরেই মাহির আশিক ভাইকে চারদিকে খুঁজতে শুরু করে। হঠাৎ মাহিরের পিঠে কারো হাতের স্পর্শ পেতেই মাহির ঘুরে তাকায়, দেখতে পায় আশিক দাঁড়িয়ে আছে। আশিক ভাইকে জড়িয়ে ধরে বলে, আশিক ভাই, তুই দেশে কবে এলি? কতদিন পর তোকে দেখলাম। আমি খুব ভালো আছি মাহির, তুই কেমন আছিস ভাই? তোকে দেখে খুব ভালো লাগছে। খালাম্মু তোর জন্য অনেক উপহার পাঠিয়েছে, আর আমি তোর জন্য অনেক চকলেট এনেছি। আশিক কথা বলতে বলতে হঠাৎ মায়ের দিকে তাকিয়ে থমকে দাঁড়ায়। মাহির লক্ষ্য করে আশিক ভাই মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। মাহির, এই মেয়েটিকে, একে তো আমি আগে কখনো দেখিনি। তোর পাশে দাঁড়িয়ে থাকা এই সুন্দর মেয়েটিকে। ভাই, ও মায়া। মায়া, ইনি হলেন আমার বড় ভাই আশিক। মায়া? মানে সেই মায়া যার কথা তুই আমাকে সব সময় ফোনের আড্ডায় বলতিস? হ্যাঁ ভাই, এই হচ্ছে সেই মায়া, আমার সবচেয়ে প্রিয় বেস্ট ফ্রেন্ড। আশিক ভাই মায়ের সাথে হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালে মায়া হাতটা কপালে নিয়ে সালাম দিয়ে মৃদু হাসে। হাই মায়া, কেমন আছো তুমি? সত্যি বলছি, মাহিরের মুখে তোমার কথা অনেক শুনেছি, কিন্তু তোমাকে সামনাসামনি দেখে আমিও অবাক হচ্ছি। তুমি সত্যিই মাহিরের খুব ভালো বন্ধু। আমি যতদিন এখানে থাকবো আমরা তিনজন মিলে খুব মজা করব। ঠিক আছে ভাই, এবার চল, বাড়িতে গিয়ে কথা বলা যাবে। মা বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছে, তুই না যাওয়া পর্যন্ত মা খাবেনই না। এরপর ওরা তিনজন গাড়িতে ওঠে। গাড়িতে যাওয়ার সময় মাহির লক্ষ্য করে আশিক ভাই বারবার মায়ের দিকে তাকাচ্ছে। মাহিরের সাথে কথা বলার চেয়ে আশিক ভাই মায়ের সাথে বেশি গল্প করার চেষ্টা করছে। মাহিরের ভিতরটা যেন কেমন জ্বলে যাচ্ছে। সে নিজের অজান্তেই অস্থির হয়ে উঠেছে। সে বারবার গাড়ির রিয়ার ভিউ মিররে তাকাচ্ছে আর দেখছে আশিক ভাই মায়ের সাথে কিভাবে হাসাহাসি করছে। মাহিরের খুব কষ্ট হচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না কেন তার এমন লাগছে। মাহির গাড়ির গতি বাড়িয়ে দেয় আর রাগে চোটে মায়ের দিকে তাকালে মায়া তা দেখেও যেন না দেখার ভান করে। মাহির এক সময় গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থামিয়ে দেয়। কি হলো, গাড়ি থামালি কেন? আশিক ভাই, তুই এবার গাড়িটা চালাতো, আমার শরীরটা আজ তেমন ভালো লাগছে না, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আচ্ছা মাহির, কোনো সমস্যা নেই, তুই আমার জায়গায় এসে বস, আমি গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। মাহির মনে মনে স্বস্তি পায়। সে আর আশিক ভাইয়ের পাশে না বসে মায়ের পাশে গিয়ে বসে। আশিক ভাই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করে। মাহির এখন মায়ের খুব কাছাকাছি। মাহির লক্ষ্য করে আশিক ভাই গাড়ি চালানোর সময়ও বারবার গাড়ির আয়নায় মায়ের দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলার চেষ্টা করছে। মাহিরের রাগে গা জ্বলে যাচ্ছে, কিন্তু সে মুখে কিছু বলছে না। অবশেষে তাদের গাড়ি বাড়ির সামনে এসে পৌঁছয়। বাড়িতে এসে আশিক ভাই সবাইকে সালাম করে। রুমানা বেগম সবাইকে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য আসতে বলেন। মাহি নিজের রুমে গিয়ে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নিচে নেমে মাহি দেখে আশিক ভাইয়ের মায়া সোফায় বসে খুব জমে আড্ডা দিচ্ছে। মাহিরের মাথাটা যেন রাগে উত্তপ্ত হয়ে ওঠে। মাহির ওদের সামনে গিয়ে সোফায় বসে পড়ে। এই মাহির, তুই এত সময় নিচ্ছিস কেন? আমরা তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, চল সবাই মিলে খেতে বসি। খাবার টেবিলে মাহিরের বসার আগেই আশিক ভাই মায়ের পাশে চেয়ারে গিয়ে বসে পড়ে। মাহির তার ঠিক পরে চেয়ারটি টেনে নিয়ে বসে। রুমানা বেগম খাবার পরিবেশন করলে মাহির চুপচাপ খেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর যা ঘটে তা মাহিরের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। খেতে খেতে মায়ের আঙুলে মাছের কাঁটা বিঁধে যায়। মায়া ব্যথায় কুঁকড়ে উঠলে আশিক ভাই সঙ্গে সঙ্গে মায়ের পাশে গিয়ে বসে এবং নিজের হাতে মায়াকে খাইয়ে দিতে শুরু করে। মায়া বারণ করার সত্ত্বেও আশিক ভাই থামছে না। মাহির আর সহ্য করতে না পেরে খাবার টেবিল ছেড়ে সোজা নিজের ঘরে চলে আসে। মাহিরের দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, বুকটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সে নিজের ঘরের মেঝেতে বসে কাঁদতে থাকে। সে বুঝতে পারছে না মায়া ওর বেস্ট ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও কেন সে মায়ের পাশে অন্য কাউকে সহ্য করতে পারছে না। কেন আশিক ভাইয়ের মায়ের সাথে কথা বলাটা তার কাছে অসহ্য মনে হচ্ছে। মাহি নিজেকেই নিজে প্রশ্ন করছে, সে কি মায়াকে কোনো দিনও অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারবে? এমন সময় মাহিরের ফোনে নীরবের ফোন আসে। মাহির ফোনটা রিসিভ করে। হ্যালো নীরব। হিরে মাহির, তুই কোথায়? তোর গালটা এমন ভারী ভারী কেন? তুই কি কাঁদছিস মাহির? কি হয়েছে তোর? মায়ের সাথে কি আবার কোনো ঝগড়া হয়েছে? না রে নীরব, তেমন কিছু না। কিছু না বলবে না?
আমি বুঝতে পারছি তোর সাথে কিছু একটা হয়েছে। আমি আসছি, দাঁড়া। কিছুক্ষণ পর নীরব মাহিরদের বাড়িতে আসে। নীরবের ডাক শুনে মাহির নিচে নেমে আসে। নীরব মায়ের পাশে আশিক ভাইকে বসে থাকতে দেখে মাহিরকে জিজ্ঞেস করে। কিরে মাহির, মায়ের পাশে ওই লোকটা কে বসে আছে? ও আমার খালাতো ভাই আশিক। মাহির আশিক ভাইয়ের সাথে নীরবকে পরিচয় করিয়ে দেয়। আশিক ভাই নীরবকে বসতে বললে নীরব না করে দেয়। না আশিক ভাই, আমার একটু কাজ আছে। আমি মাহিরকে জরুরি একটা কথা বলার জন্য এসেছি। মাহির, চল আমার সাথে। মাহি নীরবের সাথে বাড়ির বাহিরের বাগানে গিয়ে দাঁড়ায়। নীরব, তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? কি কাজ তোর? মাহির, তুই কি মনে করিস আমি বোকা? তুই কেন ফোনে কাঁদছিলি? আমি সব বুঝতে পারছি। হ্যাঁ, তুই আমাকে সব সত্যি কথা বল। নীরব, আমি জানি না আমার কি হয়েছে। আমি আশিক ভাইকে মায়ের পাশে একদম সহ্য করতে পারছি না। আমার বুকের ভেতরটা কেমন যেন ছিঁড়ে যাচ্ছে। কেন মাহির, মায়া তো তোর শুধু বেস্ট ফ্রেন্ড ছিল, তাই না? তাহলে ওর পাশে অন্য কেউ থাকলে তোর কষ্ট হওয়ার কথা নয়। আমি জানি না রে, আমার কেন এত কষ্ট হচ্ছে। আমি জানি মাহির, তোর কেন এত কষ্ট হচ্ছে। আমি আজ তোকে সত্যিটা বলে দেব। কি সত্যি? তুই কি বলতে চাইছিস? মাহির, তুই মায়াকে ভালোবেসে ফেলেছিস। তুই ওকে শুধু বেস্ট ফ্রেন্ড ভাবিস না, তুই ওকে মন থেকে অনেক গভীরভাবে ভালোবেসে ফেলেছিস। এজন্যই তুই আজ ওকে আশিক ভাইয়ের সাথে সহ্য করতে পারছিস না। না নীরব, তুই কি সব উল্টাপাল্টা বলছিস? মায়া আমার বেস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না। তুই কি পাগল হয়ে গেছিস? আচ্ছা, আমাকে একটা কথার উত্তর দে তো মাহির। তোর এখন মায়ের জন্য যে অনুভূতিটা হচ্ছে, সেই একই অনুভূতি কি তুই কখনো নিশার জন্য অনুভব করেছিস? তুই কি মনে হয় নিশার সাথে তোর সম্পর্কটা ঠিক এই পর্যায়ে ছিল? না নীরব, নিশার সাথে আমার সম্পর্কটা কখনো এমন ছিল না। ওর সাথে যা হয়েছে তা হয়তো কেবলই একটা সাময়িক মোহ ছিল, কিন্তু মায়ের ক্ষেত্রে আমার হৃদয় যে তোলপাড় হচ্ছে তা নিশার সাথে কখনোই হয়নি। তাহলে এইবার তুই নিজেই বুঝে নে তোর হৃদয়ে আসলে কার জায়গা। আর দেরি করিস না, নিজের মনের কথা ওকে খুলে বল। ঠিক বলেছিস তুই, আমি আর একদমই দেরি করব না। আমি আজই মায়াকে বলে দেবো যে আমি ওকে কতটা ভালোবাসি। আমার মনের কথা আজ ওকে বলতেই হবে। কথাবার্তার পর মাহির আর নীরব আবারও ঘরে ঢোকে। মাহির মায়ের পাশে গিয়ে বসে। আশিক ভাই এক সময় পানি খাওয়ার জন্য ঘর থেকে উঠে যায়। মাহির মায়ের কাঁধে আলতো করে হাত রেখে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। মায়া, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। আজ রাতে ছাদে চলে আসবে, মনে থাকে যেন। তুই না এলে আমি কিন্তু একদম মানব না। আশিক ভাই ফিরে এসে তাদের দুজনকে এভাবে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখে মাহিরের উপর কিছুটা বিরক্ত হয়, কিন্তু মাহির তাকে জ্বালানোর জন্য মায়ের কাঁধ থেকে হাতটা না সরিয়ে বরং আমরা আরও একটু কাছে এসে বসে পড়ে। মায়া মাহিরের এমন আচরণে কিছুটা অস্বস্তি আর বিরক্তি বোধ করে। সে মাহিরের কাছ থেকে সরে গিয়ে তড়িঘড়ি করে নিজের ঘরে চলে যায়। রাত গভীর হয়। খাওয়ার পর মাহি ছাদে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। বারবার সিঁড়ির দিকে খেয়াল করে সে, কিন্তু মায়ের আসার কোনো খবর নেই। মায়ে কিছুটা রেগে গিয়ে নিচে নেমে আসে। মায়ের ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিতেই দেখে মায়া মোবাইল ফোনে কারোর সাথে যেন ব্যস্ত। মাহির ঘরে ঢুকে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। মায়া মাহিরকে আচমকা ঘরে ঢুকতে দেখে রীতিমতো চমকে যায়। কি ব্যাপার মাহির, এত রাতে তুই আমার ঘরে কি করছিস? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দরজা বন্ধ করলি কেন? তুই ছাদে না এসে এখানে বসে কার সাথে এত মনোযোগ দিয়ে ফোনে কথা বলছিস, ফোন টিপছিস? বলতো, তোর কি ছাদে আসার কথা ছিল না? হ্যাঁ, আমি ফোন দেখছি। তাতে তোর কি সমস্যা হচ্ছে মাহির? আমি আমার মতো সময় কাটাচ্ছি, তুই এখানে অযথা ঝামেলা করছিস কেন? মাহিরের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে দেখে আশিকের মেসেজ এসেছে। মায়া আশিকের সাথে অনবরত কথা বলছে। এটা দেখে মাহিরের ভিতরটা রাগে দুঃখে ফেটে যায়। সে মোবাইলটা রাগের মাথায় মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলে। হ্যাঁ মাহির, তুই এটা কি করলি? তুই পাগল হয়ে গেলি নাকি? কেন ভেঙে ফেললি আমার ফোনটা? তুই চুপ কর মায়া, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারছি না? প্রথমে আমাকে বললি তুই আমাকে ভালোবাসিস, আর এখন দেখছি আশিক ভাই তোকে পছন্দ করছে, অমনি তুই আমাকে সব ভুলে ওর প্রেমে পড়লি। তুই কি এতই নিচে নামতে পারিস? আমাকে ছেড়ে দে মাহির, তুই সব কি বলছিস? আমি কার সাথে কথা বলবো আর কার সাথে বলবো না সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে। তুই কি আমাকে এসব বলার? তুই তো অনেক আগেই আমাকে শেষ করে দিয়েছিস, তখন কেন এসব বলছিস? তার মানে সব মিথ্যে ছিল?
তুই যে আমাকে ভালোবাসিস বলেছিলি, সেই কথাগুলো কি পুরোটাই অভিনয় ছিল? না, সেগুলো মিথ্যে ছিল না। কিন্তু তুই কি আমাকে ভালোবাসিস মাহির? তুই কি কখনো আমাকে সেই চোখে দেখেছিস যেটা একজন প্রেমিকের দেখা উচিত? যদি না বাসিস তবে কেন মাঝে মধ্যে আমার উপরে এমন অধিকার ফলাতে আসিস? আমার ভালো মন্দ দেখার দায় কি তোর নেই? আমার অনেক কিছু আছে মায়া, আমার সব কিছু তুই, কারণ আমি তোকে ভালোবাসি। তোকে ছাড়া আমার জীবনে কোনো মানে নেই। কি বললি তুই? মাহির, তুই কি সত্যি বলছিস এসব? তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ মায়া, তুই শুধুই আমার, আর কারো না। তুই আজ থেকে শুধু আমার কথা ভাববি, অন্য কারো নয়। এটা যেন চিরকাল মনে থাকে। মাহির মায়া চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো দৃঢ় স্বরে বলে। মায়া অবাক দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে থাকে, যেন সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। আমি এতদিন বুঝতে পারিনি মায়া যে আমি তোকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তোকে হারানোর ভয়ে আমার পুরো পৃথিবীটা তছনছ হয়ে যাচ্ছিল। আমি তোকে আর কোনোদিন কষ্ট দেব না। মাহির, তুই কি জানিস কত বছর ধরে আমি শুধু এই একটা কথা শোনার অপেক্ষায় ছিলাম? তুই আজ সব সব সংশয় দূর করে দিলি আমার। মায়া, তুই আমাকে ছেড়ে কোথাও যাস না। তোকে ছাড়া আমি মরেই যাব। তোকে আমার জীবনের সবটুকু দিয়ে হাঁকলে রাখবো আমি। আমি কোথাও যাব না মাহির, আমি সব সময় তোর পাশে আছি। তুই যখন আমার ভালোবাসা গ্রহণ করেছিস তখন আমি নিজেকে সবচেয়ে সুখী মনে করছি। মাহির মায়াকে কোলে তুলে নিয়ে ছাদে নিয়ে যায়। ছাদের স্নিগ্ধ আলোয় মায়া মাহিরের কোলে। মাহির ওকে নামিয়ে দিয়ে বুকে জড়িয়ে ধরে আকাশে চাঁদ দেখতে থাকে। মায়া মাহিরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মায়া, তুই আমাকে বিয়ে করবি? আমি আজই মা বাবাকে বলবো। তুই কি আমার বউ হয়ে সারা জীবন আমার পাশে থাকবি? আমি তো তোর হয়ে আছি মাহির, অন্য কাউকে কি আমি কল্পনা করতে পারি? শোন, তুই আর কোনোদিন ওই আশিক ভাই বা অন্য কারোর সাথে অত বেশি কথা বলবি না। আমি তোকে অনেক ভালোবাসি, তাই আমার অনেক ভয় হয় কেউ না যেন তোকে আবার আমার থেকে কেড়ে নেয়। আরে পাগল, তুই যে যে কথা বললে আমি কি করব বল? উনি তো আমার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তুই যখন আসিস তখন আমি আর ওনার সাথে কোনো কথা বলবো না। এখন হয়েছে তো খুশি? আমি খুব খুশি। মাহির মায়ের কপালে দূরে একটা চুম্বন এঁকে দেয়। পুরো রাত ওরা দুজন ছাদের উপর চাঁদের আলোয় একে অপরের সাথে মনের সবটুকু অনুভূতি ভাগ করে কাটায়। সকালে রুমানা বেগমের ডাকে ওরা নিচে আসে, কিন্তু নিচে এসে ওরা যা শোনে তাতে মায়া আর মাহিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রুমানা বেগম আর নাহিদ সাহেব তাদের জানায় যে মাহির কি হয়েছে জানিস? কি হয়েছে বাবা? তোর আশিক চাচা মায়াকে বিয়ে করতে চায়, আর এটা সে মায়ের পরিবারকেও জানিয়েছে। আমার বন্ধু রাসেল, মায়ের মা, আমরা সবাই আজ বিয়ের দিনক্ষণ ঠিক করতে একসাথে বসবো। তোরা থাকবি কিন্তু। এসব কথা শুনে মায়া আর মাহির একে অপরের মুখের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছে না। মায়া চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। মাহির ইশারায় মায়াকে শান্ত হতে বলে, কিন্তু মায়া দৌড়ে নিজের ঘরের দিকে চলে যায়। মাহির ব্যাকুল হয়ে ওর পিছু পিছু দৌড়ায়। মাহির দৌড়ে আসে মায়ের পিছনে, মায়াকে বলতে থাকে, এই মায়া, তুই দাঁড়া। আমার কথাটা তুই একবার মন দিয়ে শোন। তুই এভাবে হুট করে দরজা আটকে দিয়ে বসে থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? অন্তত একটাবার আমার দিকটা দেখ। আমি পাগল হয়ে যাচ্ছি তোর এই আচরণের জন্য। মায়া ঘরের ভিতর ঢুকে সজোরে দরজাটা লাগিয়ে দেয়। মাহির দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু মায়া দরজা খোলার কোনো নামই নেয় না। মাহির কাঁদতে কাঁদতে দরজার বাইরে দাঁড়িয়ে মিনতি করতে থাকে। প্লিজ, আমি হাত জোর করে বলছি, অন্তত একটাবার দরজাটা খোল মায়া। আমার একটা কথা তোকে শুনতেই হবে। তুই না শুনলে আমি মরেই যাব। কিছুক্ষণ পর মায়া দরজা খুলে মাহিরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি পারবো না মাহির, তুই ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করার কথা ভাবতেও পারি না। যদি আমাকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হয় তবে আমার মরে যাওয়াই ভালো। আমি তোকে ছাড়া এই পৃথিবীটা কল্পনাই করতে পারি না। তুই চুপ কর পাগলি, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাদের এখন খুব শক্ত হতে হবে। শোন, এখন যদি আমরা গিয়ে বলি যে আমরা একে অপরকে ভালোবাসি, তবে পরিবারে কেউ আমাদের বিশ্বাস করবে না। আমাদের এখন বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তুই আশিক ভাইকে এই ঘরে ডেকে নিয়ে আয়। আমরা তিনজনে মিলে সামনাসামনি কথা বলবো। আমি ওকে বোঝাবো যে তুই আর আমি একে অপরের জন্যই তৈরি। মায়ের কথা মতো মাহির আশিক ভাইকে ডেকে নিয়ে আসে। তারা সবাই ঘরে বসে গম্ভীর আলোচনা শুরু করে। তোরা আমাকে এইভাবে হঠাৎ ডেকে পাঠালি কেন? আর তোদের এত গম্ভীর কেন লাগছে? কেমন হয়েছে যা তোরা আমাকে আগে বলিসনি? আসলে আমরা একে অপরকে ভালোবাসি। আমি মাহিরকে আর মাহির আমাকে ভালোবাসে। হ্যাঁ ভাই, এখন তুই আমাদের লাইফ থেকে সরে যা।
আগে কেন বলিসনি তোরা এইসব আমাকে? আমরা কি করে জানবো যে তুই মায়ের বিয়ের কথা সরাসরি বাড়িতে জানিয়ে দিবি? তুই যে মায়াকে পছন্দ করিস এটা আমরা ক্ষণাক্ষরেও বুঝতে পারিনি। দেখ মাহির, তুই আমার ভাই বলে আমি যে তোর সব অন্যায় আবদার মেনে নিব তা হয় না। মায়াকে আমি ভালোবাসি, আর নিজের ভাইয়ের জন্য আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না। বিয়ে তো আমি মায়াকেই করব, এটা নিয়ে আমি কোনো দ্বিমত সহ্য করব না। ভাই তুই এমন করিস না, আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না। প্লিজ আশিক ভাই, আমাদের এভাবে আলাদা করে দেবেন না। আমি মাহিরকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। আপনি কি আমাদের কান্না দেখতে পাচ্ছেন না? মেজাজ খারাপ হচ্ছে। হ্যাঁ, কি করব বলো তো? এখন তোরা তৈরি হয়ে নিচে আয়, 5 মিনিটের মধ্যে নিচে আসবি। আমি মায়াকে বিয়ে করব, ব্যাস। আমার জেদ খুব খারাপ। আশিক দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে যায়। মায়া জোরে জোরে কাঁদতে থাকে। কাঁদিস না মায়া, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে যায়। এই ছাড়া আর কোনো উপায় নেই। সম্ভবত এটাই আমাদের নিয়তি ছিল। মায়া চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে যায়। নিচের সোফায় পরিবারের সবাই উপস্থিত। কিছুক্ষণ পর মায়া একটা নীল শাড়ি পরে নিচে নেমে আসে। মায়াকে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু মাহিরের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যে নিজের ভালোবাসার মানুষটিকে আজ অন্যের হতে দেখতে হচ্ছে। কাজীর কথা মতো বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। মায়া বারবার মাহিরের দিকে তাকাচ্ছে। মায়ের চোখের পানি লুকোনোর হাজারো চেষ্টা মাহিরের নজর এড়ায় না। অনুষ্ঠান শেষ হলে মাহির দুপুরে কিছু না খেয়েই উপরে চলে যায়। রুমানা বেগম অনেকবার ডাকার পরও মাহির খেতে নামে না। সে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এমন সময় দরজায় টোকা পড়ে। কে? আমি মায়া, দরজাটা খোল। মাহির দরজা খুলতেই দেখে মায়া হাতে ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলবি? আমি তো বলেছি আমি খাবো না, তুই এখান থেকে যা। একদম চুপ কর। আমি জানি তুই কিচ্ছু খাসনি। তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তবে আমার হাতেই খাবারটুকু তোকে খেতেই হবে। আমি বললাম না আমি খাবো না, আমার খুব কষ্ট হচ্ছে মায়া। মায়া ঘরের ভিতর ঢুকে টেবিলের উপর প্লেট রেখে মাহিরের কাছে এসে বলে, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমার কথা শোন। রাগ করে নিজের ক্ষতি করিস না, খেয়ে নাও প্লিজ। মাহির মায়ের হাতটা শক্ত করে ধরে ফেলে, তারপর বলে, তুই আমাকে নিজের হাতে খাইয়ে দিবি? আয়, এখনো তোর ছোটবেলার মতো বায়না রয়ে গেছে। পাগলের মতো না করলে কি তোর শান্তি হয় না? মায়া ভাত মাখিয়ে মাহিরকে খাইয়ে দেয়। মাহির মায়ের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে মাহিরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, আর মায়া আলতো করে তা মুছে নেয়। ভালোবাসা হয়তো এমনই হয়। হাজারো বাধা আসুক জীবনে, কোনো রাগ না করে এভাবেই পাশে থেকে ভরসা দিতে হয় যে তুমি আমার ছেলে, আমার আছো, আর আমারই থাকবে। সকালে ঘুম থেকে উঠে মাহির দেখে খালা আর খালু বাড়িতে এসেছে। বিয়ের আয়োজন নিয়ে সবাই ব্যস্ত। শুনতে পাই সোমবার আশিক ভাইয়ের সাথে মায়ের আংটি পরানো হবে। মাহির নীরবকে ফোন করে। নীরব, তুই কোথায়? বাড়িতে চলে আয়, আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। কিরে, সমস্যা কি? আমি আসছি। নীরব আসার পর মাহির ওকে সব খুলে বলে। নীরব পরামর্শ দেয় আশীর্বাদের আগেই রুমানা বেগমকে সব জানাতে। নীরবের কথা মতো মাহির মায়ের কাছে যায়। মা, তুমি এদিকে একটু এসো, জরুরি কথা আছে। কি হয়েছে রে বাবা? এত গম্ভীর কেন তুই? মা, আমি মায়াকে ভালোবাসি। এই বিয়েটা থামা মা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। রুমানা বেগম ভয়ে চমকে ওঠে। তিনি বলেন, কি বলিস? আগে কেন বলিসনি? আমাদের তো ইচ্ছে ছিল তোর সাথে মায়ার বিয়ে দেব, কিন্তু আশিক যেহেতু মায়াকে বিয়ের কথা আগে জানিয়েছে, তাই আমরা সবাই কথা দিয়ে ফেলেছি। এখন আর কিছু করার নেই, তুই মেনে নে, যা মায়াকে আর পাবি না। নিজের মায়ের থেকে এই কথা শুনে মাহিরের চোখে পানি আর থামে না, কিন্তু কিছু করারও নেই। দেখতে দেখতে বিয়ের দিন আসে। বিয়ের দিন সকালে মাহির মায়ের ঘরে যায়। মাহিরকে দেখে মায়া চমকে ওঠে। তুমি এখানে কি করছো? কেউ দেখে ফেললে? এখান থেকে যাও। মাহির মায়ের গাল দুটো দুহাতে ধরে বলে, খুব ভালো থাকিস মায়া, অনেক অনেক ভালোবাসা রইল তোর জন্য। আমি তোকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারলাম না। মায়া মাহিরের দিকে স্তব্ধ হয়ে চেয়ে থাকে। মাহির চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরে না সে। সন্ধ্যার দিকে বাড়ি আসে। সন্ধ্যা 6টায় মাহিরের ফোন বেজে ওঠে। মাহির ফোন তুলতেই নীরব বলে, তোরা রেডি তো? জানালার দিকে দড়ি দেওয়া আছে। দারুণ চাচা সাহায্য করবেন নিচে নামতে। মাহির ফোন কাটতেই দেখে আশিক ভাই পিছনে দাঁড়িয়ে আছে। আশিক বলে, কি ব্যাপার মাহির, তুই দারোয়ানের সাথে কি করছিস পেছনের দিকে? মানে এখানে দাঁড়িয়ে কার সাথে এতক্ষণ ধরে ফিস ফিস করে কথা বলছিলি? ও হ্যাঁ, মায়া বিয়ের শাড়ি পরেছে,
কেমন লাগতে পারে বলতো? আরে না ভাই, কেউ না, ভার্সিটির এক বন্ধুর সাথে কথা বলছিলাম পরীক্ষার বিষয় নিয়ে, আর দারোয়ান কাকার কিছু টাকা লাগবে বলে আমার কাছে চাচ্ছিল। আচ্ছা, তা বললি না তো মায়াকে শাড়ি পরা অবস্থায় কেমন লাগবে? ও সরি, মায়া তো এখন আমার হবু স্ত্রী। আমার নিজের মায়াকে আমার বেশ ভালো লাগছে, আমি দেখেছি। মাহির মনে মনে বলে। তোর এই বিয়ের শখ আমি আর জন্মের মতো গুছিয়ে দেব। এই মাহির, কি এত ভাবছিস? আমি ভেতরে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। তুই যা, আমি আসি। ওদিকে মায়া একা ঘরে বসে আছে, সেজেগুজে বসে আছে, যেন মনে হচ্ছে ও কোনো পুতুল নাচ করতে যাবে। সারা শরীরে ভারী গয়না, এত সাজগোজ করার পরও ওর মন পড়ে আছে ওর ভালোবাসার মানুষটির কাছে। আজ সে আর রক্ত মাংসের মানুষ নয়, যেন নিষ্পাপ পুতুল হয়ে আছে। সবার মান সম্মান আর ইচ্ছে রাখতে গিয়ে ও নিজের সবটুকু খুশিকে বিসর্জন দিতে চলেছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ জানালার কাছে একটা মৃদু আওয়াজ হয়। মায়া ধীরে ধীরে জানালার কিনারে গিয়ে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তেই ওর মুখে কেউ একটা কাপড় চেপে ধরে। ঘোর লাগা অবস্থায় জ্ঞান হারানোর আগে ও কিছু বুঝে ওঠার সুযোগ পায় না। যখন ওর জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা সাজানো ঘরে আবিষ্কার করে। ঘরটি যেন ওর স্বপ্নের মতো করে সাজানো। বিছানা থেকে উঠতে গেলেই মায়া কারো পায়ের শব্দ শুনতে পায়। সে আবারও চুপটি করে শুয়ে ঘুমের ভান ধরে থাকে। দরজা খুলে কেউ একজন ভিতরে ঢোকে। মায়া ভীষণ ভয় পায়, হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। কিছুক্ষণ পর কেউ ওর মাথায় হাত বোলাতে থাকে। মায়া আর সহ্য করতে না পেরে রাগে চোখ খুলে চিৎকার করে ওঠে। ছাড়ো আমাকে, প্লিজ, আমার কাছে এসো না। কে তুমি? আমাকে তুলে আনলি কেন? যেতে দাও আমাকে। কেন, খুব কি তাড়া আছে তোমার? মায়া চোখ বুঝেছিল এতক্ষণ ভয়ে। চোখ খুলতে মায়া অবাক হয়ে স্তব্ধ হয়ে যায়। মাহির ওর সামনে বসে আছে। তুই তুই আমাকে এখানে নিয়ে এসেছিস? তুই সব কি করছিস মাহির? হ্যাঁ মায়া, আমি এনেছি। আমি তোকে আমার আমার ছাড়া অন্য কারো হতে দেব না। তুই শুধু আমার, এটা তোকে আজ বুঝিয়ে দিতে হবে। মাহির ইশারা করে। বাইরে থেকে কাজীকে ঠেলে ভিতরে পাঠায় নীরব। কাজী আসতেই বিয়ে পড়ানো শুরু হয়। মায়া কিছু সময় চুপ করে থেকে কবুল বলে দিল। মায়া অপলক দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে আছে। ওর মুখ দিয়ে কোনো কথাই বের হয় না আর। আজ থেকে তুই আমার স্ত্রী, আমাদের কেউ আলাদা করতে পারবে না। অন্যদিকে বাড়িতে তুমুল কাণ্ড বেঁধে গেছে। মায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবরটির সঙ্গে মাহিরকেও পাওয়া যাচ্ছে না। এই তথ্যটি আশিক ভাইয়ের কানে পৌঁছয়। মাহিরের মোবাইলে বারবার ফোন করা হচ্ছে, কিন্তু ফোন বন্ধ। আশিক ভাই পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশও তাদের কোনো সন্ধান পায় না। এভাবেই 2 দিন কেটে যায়। 2 দিন পর একদিন আশিক ভাই বাড়ির বাহিরে পায়চারি করছিল। এমন সময় সে মায়া আর মাহিরকে বাড়িতে ঢুকতে দেখে। মায়া আর মাহিরকে ফিরে আসতে দেখে বাড়ির সবাই খুশি হয়, কিন্তু আশিক ভাই রেগে মাহিরকে মারতে যায়। সে মাহিরের শার্টের কলার চেপে ধরে বুকে আঘাত করতে থাকে। মায়া মাহিরকে বাঁচাতে এগিয়ে এলে আশিক ভাই ওর দিকে তাকিয়ে রেগে বলে, এটা মোটেও ঠিক করলি না মায়া। আর মাহির, মায়া, আমি তোকে পাওয়ার জন্য কত স্বপ্ন দেখেছিলাম, এর জন্য তা হলো না। আজ আমি মাহিরকে মেরেই ফেলব। মায়া আর সহ্য করতে পারে না। সে আশিকের হাত ছাড়িয়ে নিয়ে একটা জোরে চড় ওর গালে বসিয়ে দেয়। সে আঙুল উঁচিয়ে বলে, আর যদি আমার মাহিরের গায়ে কেউ হাত তোলে তবে এবার শুধু চড় নয়, আমি হাত ভেঙে দেব, সাবধান করে দিলাম। মাহিরের বাবা মা এবং খালা নানু দৌড়ে আসে। সবাই ওদেরকে দেখে অবাক। তখন মাহির সব খুলে বলে, আমি মাকে অনেক আগে আমাদের সম্পর্কের কথা জানিয়েছিলাম। আশিকও জানে সবটা। আমি আর মায়া একে অপরকে ভালোবাসি, তাই ওকে তুলে নিয়ে গিয়েছিলাম। আশিক ভাই আমাদের কথা শোনেনি, তাই আমি বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিয়েছি। আমি মায়াকে বিয়ে করেছি, এখনও আমার আইনগত স্ত্রী। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। ভুলেও আমাদের ক্ষতি করার চেষ্টা করো না, কারণ আমরা একে অপরকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। রুমানা বেগম মায়াকে নিজের কাছে টেনে নিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, মায়া মা, তুই কি নিজের ইচ্ছায় এই বিয়ে করেছিস? আমার ছেলে কি তোকে কোনো জোর করেছে? বল মা, তোর কি সত্যি ইচ্ছে ছিল এই বিয়েতে? মায়া নিরুত্তর থাকে। মাহির মায়ের দিকে তাকায়। বল মা, ভয় পাস না। মামনি, আমি তোমার ছেলেকে ভালোবাসি। আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল ওকে বিয়ে করার, কিন্তু আশিক ভাইকে বললেই সে আমাদের কথা শুনলই না। মাহিরের উপরে আমার প্রথমে খুব রাগ হয়েছিল, কিন্তু এখন বিশ্বাস কর মামনি, আমি বুঝতে পারছি
ও যদি আমাকে আজ এভাবে না নিয়ে আসতো তবে হয়তো আমি ওকে চিরতরেই হারিয়ে ফেলতাম। মায়ের এমন কথায় রুমানা বেগম মাহিরকে নির্দেশ দেন মায়াকে নিয়ে উপরে গিয়ে বিশ্রাম নিতে। তারা কিছুক্ষণ আলোচনা করে পরে মাহির আর মায়াকে নিয়ে নিচে ডাকবে। মাহির মায়াকে নিয়ে উপরে চলে যায়। কিছুক্ষণ পর মায়ের ডাকে মাহির আর মায়া নিচে নেমে আসে। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। রুমানা বেগম মায়ের হাত ধরে কাছে বসালো। মায়া মা, তুই কি আমার ছেলেকে সত্যি পছন্দ করিস? ভয় পাস না, নির্ভয়ে বল তুই আমার ছেলেকে ভালোবাসিস কি না। হ্যাঁ মামুনি, আমি ওকে অনেক ভালোবাসি। তাহলে বিয়ের অনুষ্ঠান হবে আবার? খালা, এসবের মানে কি? মায়া তো আমার হবু স্ত্রী ছিল। তুমি আমার সাথে ওর বিয়ে না দিয়ে নিজের ছেলের সাথে কেন দিচ্ছ? এটা কি ঠিক হচ্ছে? আমি মায়াকে চাই। আশিক, এসব তুই কি বলছিস? মায়া তোর সাথে 2 দিন বাড়ির বাইরে ছিল। এমন মেয়েকে এখন আমরা ঘরে তুললে পাড়ার লোক আমাদের এক ঘরে করে দেবে। এমন মেয়েকে তুই বিয়ে করবি? তুই আরো ভালো মেয়ে পাবি। এই মায়ার চিন্তা ছাড়। এসব তর্ক বিতর্ক চলাকালীন মায়ের পরিবারের সবাই নীরব সেখানে উপস্থিত হয়। মায়ের মা মিতা বেগম চিৎকার করে ওঠে। মায়া, এইসব কি হয়েছে? তুই আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। শেষে কিনা তুই বিয়ের রাতে পালিয়ে গেলি। কোন ছেলের সঙ্গে গিয়েছিলি? ডাক ওকে। ওনারা জানে না যে মাহিরের সাথে সে পালিয়েছে। মায়া কাঁদছে, তাই মাহির আর সহ্য করতে পারে না। সে সামনে এসে দাঁড়ায়। আন্টি, আমি সে ছেলে, আমি ওকে নিয়ে গিয়েছিলাম। মাহির, তুমি তুমি মায়াকে নিয়ে গিয়েছিলে? এ কি করলে তুমি? ও মায়া, এবার কি হবে রে মা? কি আর হবে, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। ও আমার স্ত্রী। আমরা একে অপরকে বিয়ে করেছি। এখন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখে থাকতে পারি। মিতা বেগম কাঁদতে শুরু করে। রুমানা বেগম তখন মিতা বেগমের কাছে গিয়ে বলে, ও আপা, কাঁদছেন কেন? আমার ছেলেই আপনার মেয়েকে অনেক সুখে রাখবে। আমাদের মায়াকে এই বাড়ির বউ করে আনার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল, কিন্তু আশিকের জেদের জন্য আমরা কিছু বলতে পারিনি। আপনারা যদি রাজি থাকেন তবে আজই ওদের আনুষ্ঠানিকভাবে বিয়ে দেব। আমরা রাজি আছি গোবন। আপনারা যা ভালো বুঝেন তাই করুন। মাহির আর মায়া খুশি হয়। এবার সবার সম্মতিতে বিয়ের আয়োজনে বাড়ি মুখরিত হয়ে ওঠে। মাহিরকে নীরব উপরে নিয়ে যায় আর মায়াকে মিঠি সাজাতে নিয়ে যায়। মাহি শেরওয়ানি পরে ভিতরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আজ আর মায়ের থেকে চোখ ফেরানো যাচ্ছে না। মনে মনে মাহির ভাবে এই দিনটির জন্য সে কত বছর অপেক্ষা করেছে। এরপর আবার কাজী ডাকা হয়। সবার সাক্ষীতে আবারও ওদের বিয়ের কাজ সম্পন্ন হলো। মায়া মাহিরের দিকে তাকিয়ে হাসে আর মাহির মায়াকে জড়িয়ে ধরে সবার সামনে। এরপর সবাই দোয়া করে। এরপর শুরু হয় ওদের বাসর। বাসর ঘরের চারিদিকে রজনীগন্ধার মিষ্টি সুবাস আর মৃদু আলোয় ঘরটা যেন কোনো স্বপ্নের মতো মনে হয়েছে। খাটের উপর মায়া বসে আছে। তার পরনে লাল বেনারসি আর অগণিত গহনা, তাই চোখের কোণে কিছুটা লজ্জা আর জড়তা লেগে আছে। মাহির ঘরের দরজাটা বন্ধ করে ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে যায়। ওর স্পন্দন যেন এই নিস্তব্ধতায় আরও তীব্র হয়ে উঠেছে। মাহির মায়ের পাশে এসে বসে। মায়া কিছুটা কেঁপে ওঠে। মাহির খুব আলতো করে মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নেয়। আজ আর কোনো মানবিমান নেই, নেই কোনো ভয়। শুধু তুই আর আমি। বিশ্বাসই হচ্ছে না যে তুই অবশেষে শুধুই আমার। মায়া মাহিরের দিকে তাকিয়ে আলতো হাসে। মাহিরও চিবুক ধরে মুখটা একটু উঁচুতে তোলে। মাহিরের চোখে তখন গভীর ভালোবাসা আর মায়ের প্রতি এক অন্যরকম অধিকারবোধ। তুই কি সত্যিই খুশি মাহির? আমার এখনো মনে হচ্ছে এই মুহূর্তগুলো যদি স্বপ্ন হয় তবে আমি হয়তো ভেঙেই পড়বো। এটা স্বপ্ন নয় মায়া, এটা আমাদের বহু প্রতীক্ষিত বাস্তবতা। তুই কি জানিস এই দিনটার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি? কতবার ভেবেছি তোকে হারানোর কথা। আজ আর তুই আমার পাশে। মাহির ওর হাতটা মায়ের গালের উপর রেখে মায়ের কানের কাছে মুখটা নিয়ে আসে। মায়ের শরীরের লোমকূপগুলো মাহিরের স্পর্শে শিউরে ওঠে। মাহির নিচু স্বরে বলে, তুই কি জানিস তোকে এই সাজে কেমন লাগছে? মনে হচ্ছে কোনো অপ্সরা পৃথিবী থেকে আমার জন্য নেমে এসেছে। মায়া লজ্জা পেয়ে মাহিরের বুকের উপর মাথাটা গুজে দেয়। মাহির ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ওদের দুজনের শ্বাস প্রশ্বাস একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। মাহির, আমাকে আগলে রাখবি তো সারা জীবন?
আমার কোনো ভুল হলে তুই কি আমাকে রাগ করবি নাকি বুঝিয়ে দিবি? পাগলি, তোকে রাগার মতো ক্ষমতা কি আমার আছে? আমি তো তোকে পাওয়ার জন্য নিজেকেই বদলে ফেলেছি। আমার সব রাগ, সব অভিমান শুধু তোকে আরও কাছে পাওয়ার জন্যই ছিল। আজ থেকে তুই আমার বন্ধু, আমার প্রেমিকা, আর আমার জীবনে একমাত্র স্ত্রী। আমাদের সম্পর্কে এখন আর কোনো দূরত্ব থাকবে না, শুধু থাকবে রোমান্সের এক অসীম নীল আকাশ। মাহির মায়ার কপালে আলতো করে চুমু খায়। মায়া মাহিরের জামাটা শক্ত করে চেপে ধরে। বাসর ঘরের নিস্তব্ধতায় শুধু তাদের ভালোবাসার দীর্ঘশ্বাসগুলো শোনা যাচ্ছে। মাহির মায়ার শাড়িটা খুলতে শুরু করে। মায়াও কম যায় না, মাহিরের গা থেকে বাকি জামা খুলতে শুরু করে দেয়। আর কি রাত মজা হো